আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। আমার ভিজতে চাওয়া মন যেন বৃষ্টির কাছে নিয়ে চলছে। বুকে কষ্ট, দুঃখ আর ঘৃণার বোঝা চেপে আছে। ছাদে একা আমি, খুব কাঁদতে মন চাচ্ছে কিন্তু কাঁদতে পারছি না। এক পা দুপা করে আকাশের নিচে গেলাম। বৃষ্টির ফোঁটা যেন আমাকে শীতল করে দিচ্ছে। হঠাৎ বুক ভেঙে কান্না চলে আসে। আমার অঝরে কান্না। বৃষ্টিতে কান্নার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আপনি যে কাঁদছেন সেটা কেউ বুঝবে না। একটাই শর্ত, কান্নাটা হবে নিঃশব্দে। আজ রাতে আবহাওয়াটা বৃষ্টির কারণে ঠান্ডা। আজ ভৌতিকগতায় মেইল পাঠাবো বলে প্রস্তুতি নিচ্ছি। 2017 সালের কথা। আমি কিন্তু লিখতে শুরু করেছি। আমার বাবা মারা গেছে 7 দিন হলো। আমি জানি আর কিছুদিন পর আমার ছোট বোনও মারা যাবে। এসব হচ্ছে আমার কারণেই। কাল আবারও সেই পীরের কাছে যাব, আমি আর নয়ন। আমার বাবা একজন শিক্ষক। আমরা 2 বোন। আমার ছোট বোন জন্মের সময় মারা যান, আমার মা মারা যান। বাবা আমাদের কথা ভেবে আর বিয়ে করেননি। আমার দেখাশোনা করতে আমাদের এক বিধবা মেজ ফুপি। মূল ঘটনায় যদি যাই, তখন আমি নয়ন দ্বাদশ শ্রেণীতে পড়তাম। নয়নের সাথে আমার পরিচয় ম্যাথ প্রাইভেটে। বন্ধুত্বের সৃষ্টি হয়, পরে অবশ্য সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি হয়ে যায়। আমরা আরেকজনকে পছন্দ করে ফেলি। এটি আমাদের ম্যাথ স্যারের চোখে পড়ে এবং তিনি বাবাকে সব বলে দেন। বাবা মাকে বলেছিলেন যেন আমি নয়নের সাথে আর না মিশি, আর এগুলো করে সময় যাতে আর নষ্ট না করি। পড়াশোনা করার সময় এখন। আমি বাবার কথায় পাত্তা দিই না। আমরা আমাদের গতিতেই চলা শুরু করি। তবে একদিন খুব রেগে যায় বাবা। এতটাই রেগে গেছিলেন যে আমাকে তিনি থাপ্পড় মারতেও দ্বিধাবোধ করেননি। সহ্য হয়নি সেদিন। যে মানুষটা সারা জীবন আমাকে মা বলে ডেকেছেন, আজ উনি কিনা আমাকে আঘাত করে বসলেন। আমি মেনে নিতেই পারছিলাম না। আমি ঠিক করলাম যে আমাদের শহরের পরে একটা ছোট গ্রাম আছে, সেখানে এক বয়স্ক পীর থাকে, যিনি কিভাবে জানি মানুষের ইচ্ছা পূরণ করে থাকেন। তো আমি নয়নকে সেখানে নিয়ে যাই। ওখানে গিয়ে দেখি আমার মতো অনেকেই আছে, অপেক্ষা করছে। অনেকক্ষণ বসে থাকার পর এবার আমাদের সাক্ষাতের সময় এসছে। একটা দরজা দিয়ে রুমে ঢুকলাম। রুমটা অন্ধকার। একটু এগোতেই একটা লাল ডিম লাইটের মতো আলো দেখতে পেলাম। আমি নয়নের হাত ধরে শক্ত করে এগোতে লাগলাম। হঠাৎ একটা মোটা কণ্ঠ আমাদের বসতে বলে। তারপর বলল, সমস্যার কথা বলো। আমি যখনই বলতে যাব তখনই নয়ন বলল, এসবের কি দরকার আছে, চলো না চলে যাই। নয়নকে রেগে বললাম, তুমি কি আমাকে ভালোবাসো নাকি ভালোবাসো না বলো তো? নয়ন আমার হাতটা ধরে জোরে বলল, ভালোবাসি। এই জন্যই আমি এসব মানতে পারছি না। পীর সাহেব আমাদের সব কথা শুনে বলে, আর বলা লাগবে না, তোমাদের সম্পর্ককে মেনে নিতে পারছে না, বুঝতে পেরেছি। যারা মেনে নিচ্ছে না তাদের নাম একটি কাগজে লিখে দাও। আমরা লিখে দিলাম। তারপর বলল, আমার আর নয়নের রক্ত দিয়ে নামের উপরে লেপ্টে দিতে। তখন নয়ন আবারও বলছিল, একটু ভেবে দেখো তুমি কি কাজগুলো ঠিক করছো কিনা। আমার মন জানি কেমন করছে। আমি বললাম, আমি ভেবে চিন্তে এসেছি, তুমি ভেবো না। আমার রক্ত আর নয়নের হাতের রক্ত লেপ্টে দিলাম নামগুলোর উপরে। তখন পীর বলল, যদি তোমাদের মতো পরে যদি মত পরিবর্তন করতে চাও, তখন কিন্তু ক্ষতির হিসাবটা কিন্তু তোমাদের গুনতে হবে, মনে রাখবা। আমরা ওনার কথা শুনে চলে গেলাম। 10-12 দিন কেটে গেল। হঠাৎ একদিন দেখি বাবা বলছে, শরীরটা ভালো লাগছে না। আমাকে বললেন, তুই একটু বড় হলে তোকে বিয়ে দিতাম, কিন্তু এখন কি করবো, আমি তো চিন্তামুক্ত হতাম। পরদিন সকালবেলা বাবা হঠাৎ করে বাথরুমে পড়ে যান। আমাদের চিৎকার শুনে আশেপাশে সবাই বাবাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান। আমি আর আমার বোন তখন বাসায় একা। আমাদের রেখে ফুপিও বাবাকে নিয়ে হাসপাতালে গেছেন। তখন মনে হলো, বাবা আর বোন ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নাই। 2 দিন পর বাবাকে নিয়ে বাসায় নিয়ে আসা হলো। বাবা একটা হুইল চেয়ারে বসে আছে। হঠাৎ একজন বললেন, তোমার বাবার বাঁ সাইড পুরোটাই প্যারালাইজড। তুমি ভেবো না, ওষুধপত্র এক্সারসাইজ করলে আবারও সুস্থ হতে পারেন। চোখ আমার জলে ছলছল করছে। আমার অসুস্থ বাবার চোখে আমার জলভরা চোখ ঠিকই দেখে নিয়েছে। বাবা বাসায় ঢোকার দরজায় হুইল চেয়ারে বসে ডান হাতে ইশারা করে আমাকে ডাকেন। আমি এক দৌড়ে আমার অসুস্থ বাবার বুকে ছুটে যাই। অনেকক্ষণ জড়িয়ে কান্না করি। বাবা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সব স্পষ্ট। কান্না বাবার মুখের কাছে নিয়ে আসতে বুঝতে পারলাম বাবা বলছে, চিন্তা করিস না, আর কাঁদিস না, আমি এসে গেছি।
কথাগুলো বলতেও বাবার কষ্ট হচ্ছিল। বাবাকে এমন অসুস্থ কখনো দেখিনি। কিছুদিন পর কোন এক সকালে বাবা হুইল চেয়ারে বসে, আমি বাবার পায়ে মাথা রেখে বসেছিলাম। হঠাৎ বাবা বলল, নয়নকে আসতে বল। আমি মাথা ঘুরে অবাক হলাম। তারপর নয়নকে কল করলাম। নয়ন বাবা একা একটা রুমে অনেকক্ষণ কথা বললেন। আমি দাঁড়িয়ে, বাবা কি বলছে শুনতে পাইনি, তবে নয়ন অনেক কাঁদছে, হাত জোর করে কি যেন বলছে। মনে মনে ভাবলাম, এবার বাবা না বললে আর নয়ন আমার সাথে সম্পর্ক রাখবে না, এবার না বললে আমি আর নয়নের সাথে সম্পর্ক রাখবো না। তো নয়ন রুম থেকে বের হয়ে আমাকে ডেকে বলল, আঙ্কেল আমাদের সম্পর্ক নিয়ে আমাদের পরিবারের সবাইকে তোমাদের বাসায় আসতে বলেছেন, মানে আমাদের বিষয়ে দুই পরিবার কথা বলবেন। দিনক্ষণ ঠিক করে নয়নের পরিবার আমাদের বাসায় এলো। বাবার সাথে অনেক কথা হলো। দুই পরিবারই খুশি হয়ে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। বাবা অসুস্থতায় আমাদের বিয়ে হবে ইন্টার পরীক্ষার পরপরই। আমরা অনেক খুশি। টেস্ট পরীক্ষা দেওয়া শেষ। বাবার শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। খেয়াল করলাম আমার ছোট বোনটার শরীরটাও কেন কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে। ওর একটু পরপর পেট ব্যথা, কোনো কিছু খাওয়ার পর বমি বমি ভাব, আবার বমি হলে এমন বমি যেন পেট চিরে সব চলে আসতে চাচ্ছে তার। কিছুদিন হলো বাবাও আবার হাসপাতালে ভর্তি। বাবার শরীরটাও বেশ ভালো না। এদিকে আমার বোনের পেট ব্যথার কারণ বের করার জন্য আজ ডাক্তার, তো কালকে সে ডাক্তার। এই যেন এক বিপদে পড়ে গেলাম। একদিকে বাবাকে দেখবো না বোনকে দেখবো, দুশ্চিন্তার মধ্যে দিন যাচ্ছিল। এমন দুশ্চিন্তা দেখে নয়ন আমাকে বলল, চলো না আমরা সেই পীরের কাছে যাই, যিনি তার কাছে সমস্যাটা জানার ট্রাই করি। আর ওই মুহূর্তে পীরের কথা আমার মাথায় ছিল না। নয়নের কথা মতো পীরের কাছে পীরের সাথে দেখা করি। বললাম, আমার বাবা অসুস্থ, আমার বোন অসুস্থ, আমি চাই সব আগের মতো হয়ে যাক। পীর আমাকে বলল, আরে তুই তো এগুলোই চেয়েছিলি, যেন তোদের সম্পর্ক সময় মেনে নেয়। দেখ আজ তোর বাবা তোদের মেনে নিয়েছে। আমি বললাম, তার মানে এগুলো সব আপনার জন্যই হচ্ছে? আজ আমার বাবা অসুস্থ, মৃত্যু পথযাত্রী, আর আমার বোন অসুস্থ, তার মানে সবকিছু আপনি ঘটিয়েছেন। নয়ন তখন বলে ওঠে, ওর বোনের কি দোষ? আপনি ওর ক্ষতি কেন করেছেন? তখন পীর আমাকে বলল, ওর বোনের নাম না লিখে দিলে হয়তো তার বোনের কোনো ক্ষতি হতো না, তাহলে সব দোষ ওর। আমাকে কেন বলেননি এটি একটি মৃত্যু খেলা? তখন নয়ন বলে ওঠে, আমরা আর চাই না ব্যাপারটা আরো বেশি গড়াক, আমরা এখানে সবকিছু বন্ধ করে দিতে চাই। তখন পীর বলে যে, ভুলে গেছিস যে ক্ষতির হিসাবটাকে তো তোদের গুনতে হবে। তখন নয়ন বলে উঠল, ওর পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে, ওর বাবা অসুস্থ, ওর বোন অসুস্থ, আমি চাই না আর কোনো কষ্ট পাক, তাই এবার ক্ষতির হিসাবটা আমি নিজেই গুনতে চাই। তো আমি রাজি সেই ক্ষতির হিসাব গুনতে। পীর হেসে দিয়ে বলল, কিছু পেতে হলে কিছু দিতে হয়। পীরের ঘর থেকে বের হতেই কল এলো। ফুপি কেঁদে কেঁদে বলছেন, মারে তুই কই, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোকে দেখতে চাইছে। বাবার কাছে গেলাম, সেখানে আমি আর নয়ন দাঁড়িয়ে। বাবা ইশারায় আমাকে ডাকলেন, আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। আজ বাবার কথা অস্পষ্ট লাগছে না। তিনি বললেন, পীরের কাছে নয়নকে চেয়েছিস, এই বাবার কাছে মুখ ফুটে বলতে পারলি না? কোনোদিন মানুষের কাছে মাথা নত করতে নেই, ভুল করেছিস। আমি কাঁদতে কাঁদতে বা বললাম, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বলো, আমি তো তোকে সেদিনই মাফ করে দিয়েছি যেদিন নয়নের সাথে আমার সাথে প্রথম দেখা হয়। নয়ন সত্যবাদী, আমাকে পীরের কাছে যাওয়ার কথা বলেছিল তোর সাথে, এবং পীরের কাছে তোর ম্যাথ যে গেছিস সেটা তোর ম্যাথ স্যারও আমাকে বলেছে, নয়নও স্বীকার করেছে, আর ভুলের জন্য মাফও চেয়েছে। তোরা সুখী হ, দোয়া করি। পরের দিন ভোরটা কষ্টের ছিল। বাবা আর বেঁচে ছিল না, বাবা আর বেঁচে নেই। শীতল দেহটি নিয়ে গ্রামের বাড়িতে যাই, বাবাকে কবর দিয়ে চলে আসি। আর কিছুদিন পর ছিল আমার ইন্টার পরীক্ষা, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। আমার আর নয়নের আজ লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম। আমরা দুজন রিক্সা করে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছি। রিক্সা থেকে নামার সময় হঠাৎ খেয়াল করলাম ও বিনা কারণেই পড়ে গেল। সেদিন অবশ্য দুজন হেসে উড়িয়ে দিয়েছিলাম ব্যাপারটা। খেয়াল করলাম নয়নকে ছাতা ধরতে বললে নয়ন ছাতা ধরতেই পারছে না, বল পাচ্ছে না শরীরে। ব্যাপারটা নাকি তার সাথে বেশ কিছুদিন ধরেই হচ্ছে। ওকে নিয়ে ওর পরিবার নিউরোলজিস্ট দেখান। ডক্টর বলেছেন নয়নের ব্রেইন বডির সাথে কানেক্ট করতে পারছে না, আস্তে আস্তে দূরত্ব বাড়বে, নয়ন ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাবে, হয়তো কথাও বলতে পারবে না। নয়ন অবশ্য অনেক চেষ্টা করেছিল দূরে সরানো, কিন্তু নিজেকে দূরে সরাতে পারিনি। শ্রদ্ধা বেড়ে গেছিল মানুষটার জন্য। আর পীরের কথা মতো নয়ন ক্ষতির হিসাবে পড়ে গেছে। আমার বোন কিন্তু এখন সুস্থ। কি করে পারবো নয়নকে ছেড়ে নতুন কিছু ভাবতে?
প্রচারযোগ্য হলে ঘটনাটি সবার কাছে পৌঁছে দেবেন একটি মেসেজ। কোনো কিছু চাওয়ার থাকলে সেটা আল্লাহর কাছে চাওয়া উত্তম। বাবা মা তো আমাদের শাসন করবেনই, তাই বলে তাদের শাসনকে জিদে রূপান্তরিত করা উচিত নয়। যাই হোক, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে, তিনি আমাদেরকে ছদ্মনাম পাঠিয়েছেন মেঘ হিসাবে। তার ঘটনাটি আমরা শেয়ার করলাম এবং আসলে আমি এই মেসেজটা দেওয়ার জন্যই আপনাদেরকে ঘটনাটা শেয়ার করা, যে কোনো কিছু চাইলে আপনি আল্লাহর কাছে চান। কোনো কিছু চাওয়ার জন্য কোনো মানুষের কাছে হেল্প নিলে সে হয়তো কোনো কিছুর বিনিময়ে এইসব জিনিস করে থাকতে পারেন। যেহেতু কুরআন শরীফে, পবিত্র কুরআনে ব্ল্যাক ম্যাজিক, পবিত্র কুরআনে এবং হাদিসে আমরা কিন্তু আমাদের খুব এনশিয়েন্ট আমলে, আমাদের ইসলামিক এনশিয়েন্ট আমলে কিন্তু এইসব ব্ল্যাক ম্যাজিক ছিল, আপনারা সবাই জানেন। ব্ল্যাক ম্যাজিক করেই একজন আরেকজনের ক্ষতির সম্মুখীন, ক্ষতি করিয়েই একজন আরেকজনের ভালো করছে, এরকম কিছু মানুষ যারা কিছু টাকার লোভে জিনিসগুলো করে থাকেন। যাই হোক, সেটা একান্তই মানুষের পার্সোনাল বিষয়। আমরা সবসময় বলবো যে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন, এবং আমাদের চ্যানেলের অনেকগুলো ঘটনার মূল মোটো হচ্ছে যে কেউ কারো ক্ষতি করেন না এসব জিনিস করে। এটা আসলেই গরিত একটা কাজ। তো যাই হোক, আমার ঘটনার এটুকুই পর্যন্ত ছিল। ধন্যবাদ আপনাকে আপনার স্টোরির জন্য। শুরু করি প্রথম ঘটনা। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ঘটনাটির স্থান গাজীপুর জেলার কালীগঞ্জের বেলাইবিল নামক একটা জায়গা রয়েছে। ওই বেলাইবিলেরই ঘটনা এটি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ উনি করতে পারেননি, অন্য লোকের মাধ্যম দিয়ে করেছেন, যার কারণে সরাসরি ওনার অনুমতি নেওয়াটা সম্ভব হয়নি। তবে উনি এখনো জীবিত আছেন, ভালো আছেন, পরিবার নিয়ে উনি ওনার গ্রামেই থাকেন। আর যতদূর মনে পড়েছে তাদের কাছে যারা ঘটনা দিয়েছেন তার নাম হচ্ছে আমজাদ মিয়া। ঘটনাটার সময়কাল 2011 কি 12 সাল, এরকম একটা সময়, বর্ষাকাল তখন। এই আমজাদ মিয়া উনি কিন্তু পেশায় একজন জেলে ছিলেন না, কিন্তু মাছ ধরতেন এবং বিক্রি করতেন। উনি জাল দিয়ে মাছ ধরতেন না, ওনার অনেকগুলো বড়শির ছিপ ছিল, আবার বিভিন্ন ধরনের বড়শিও ছিল। এক ধরনের বড়শি থাকে, এটাকে টানা বড়শি বলে। আবার এক ধরনের বড়শি থাকে যেগুলো এক ধরনের টোন থাকে, মাছ যদি খায়, নিচ থেকে খাবার খায়, তখন ওই টোনগুলো নড়াচড়া করে, ওটা দেখে ছিপ টান দিয়ে মাছ তুলতে হয়। আর এক ধরনের ছিপওয়ালা বড়শি থাকে যেগুলোতে কোনো টোন থাকে না, মানে যেটা দিয়ে দেখা যায় যে মাছ খাচ্ছে কিনা, শুধু বড় মাছগুলো খাবারগুলো সম্পূর্ণ গিলে ফেলে। তখন ওই সুতোয় টান পড়ে, তখন বোঝা যায় যে মাছ পড়েছে বড়শিতে, তখন টেনে উঠাতে হয়। তো এই ধরনের বিচিত্র ধরনের বিভিন্ন বড়শি এবং বড়শির ছিপ ওনার কাছে ছিল, ওটা দিয়ে উনি মাছ ধরতেন। বেলাইবিলের বিভিন্ন জায়গায় উনি ওই বড়শি এবং বড়শির ছিপগুলো ফেলতেন। ছিপ ফেলতে ফেলতে যেতেন, ঘন্টাখানেক পর আবার প্রথমে যেখানে ছিপ ফেলেছিলেন সেখানে আসতেন, সেগুলো দেখতেন মাছ পড়েছে কিনা ওইটাতে। আবার শেষ যেখানে বড়শির ছিপ ফেলেছেন ওইখানে আসতেন, আবার ঘন্টাখানেক পর আবার চেক করতেন। এভাবেই উনি মাছ ধরতেন। ছোটবেলা থেকেই উনি এই কাজটা করেন, যার কারণে অনেকেই ওনাকে চেনেন। আর মূলত এটা ওনার এক নাম্বার পেশা না, এটা ওনার একটা নেশা। অন্য কাজও উনি করেন, কৃষি রিলেটেড কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। তো বর্ষাকালে উনি মাছ ধরছিলেন। তো একদিন রাতের বেলা, উনি দিনের বেলা রাতের বেলা যখন সময় পান তখনই আসেন, বিশেষ করে রাতের বেলাতে উনি বেশি আসেন আর কি, রাতের বেলা মাছ বেশি পড়ে। তো উনি যেই রাত্রে আসেন, ওই রাত্রে চাঁদের আলো খুব বেশি ছিল তা না, আবছা চাঁদের আলো ছিল। আকাশ মেঘাচ্ছন্ন পুরোপুরি বলা যাবে না, কখনো কখনো হালকা আলো থাকে, আবার কখনো অন্ধকার হয়ে যায়। তবে ঘুটঘুটে অন্ধকার সমস্ত জায়গা জুড়ে, বিষয়টা এরকম না। তো উনি বেরিয়েছেন, ওনার কাছে টর্চ লাইটও ছিল। তো কি হয়েছে যে উনি যেখান দিয়ে বড়শি ফেলতে ফেলতে গিয়েছেন, ঘন্টাখানেক পর আবার প্রথম জায়গায় এসেছেন, তো কোনো মাছ পান না। এভাবে বেশ অনেকক্ষণ হয়ে যায়, কোনো বড়শিতে কোনো মাছ ধরা পড়েনি। তখন ওনার মনে হলো যে বেলাই বিলের তো একটা জায়গা রয়েছে, ওটা অনেক গভীর, ওই জায়গাতে কিছু নৌকা বাঁধা থাকে, তো ওখানে অনেক সময় বড় বড় মাছ পাওয়া যায়। ইতোপূর্বে উনি ওখানে পেয়েছেন ওখানে মাছ। তো ওই রাত্রে কি মনে করে উনি ওখানে প্রথম দিকে বড়শির ছিপ ফেলেননি, মনে করেছেন যে এদিকে দেখি চেষ্টা করে মাছ পাই কিনা, অত দূর আবার যাবো হাঁটতে হাঁটতে। যেহেতু মাছ পড়ছিল না, এই কারণে ওনার কিছু বিশেষ ছিপ ছিল মাছ ধরার জন্য, যেগুলো তো অনেক বড় বড় মাছ ধরা পড়তো আর কি, যেগুলোর বড়শির যেই মূল অংশ
বাঁকানো যে ধারালো অংশ, ওগুলো আবার বড় বড় হয় বড় মাছ ধরার জন্য। তো উনি চিন্তা করেছিলেন যে এদিকে যেহেতু মাছ ধরাই পড়ছে না, এইগুলো ওই দিকে নিয়ে যাই, নিয়ে ওখানে কয়েকটা ছিপ ফেলে আসি। তো যেই চিন্তা সেই কাজ, উনি ওই দিকটাতে চলে যান। চলে গিয়ে ওখানে গিয়ে কোনো লোকটোক পান না, কিন্তু ওই জায়গাটাতে বেশ কিছু ছোট ছোট ডিঙি নৌকা বাঁধা ছিল। তো ওই জায়গায় গিয়ে একটা জায়গা ফিক্সড করে সেখানে 3-4টা ওরকম বড় বড়শি ওখানে ফেলে আসেন। তো আবার উনি চলে আসেন প্রথম জায়গায়, দেখেন যে এবারও মাছ পড়েনি। অনেকক্ষণ পর ওনার মনে হলো যে এবার যাই ওই জায়গাটাতে, ওখানে গিয়ে দেখি বড়শিতে মাছ পড়েছে কিনা। কারণ বড় ছিপগুলোতে অনেকক্ষণ পর পর গিয়ে উনি সাধারণত দেখতেন, আর যেখানে ফেলেছিলেন, যেই জায়গাগুলোতে বেশি বড়শি ফেলেছিলেন সেই জায়গা থেকে বড় ছিপ যেগুলো বড় মাছ ধরার জন্য, সেটা আবার বেশ দূরে ছিল বিধায় উনি চিন্তা করেছিলেন যে একটু পরে যাই। বেশ অনেক রাত হয়ে গিয়েছে, আনুমানিক রাত প্রায় 3টা বেজে গেছে। তো ওনার মনে হলো যাই এবার ওদিকে। তো উনি ওইদিকে যান। ওখানে যাওয়ার পর দেখেন যে 3-4টা বড়শি উনি মাটির সাথে গেঁথে রেখেছিলেন, একটা বড়শির সুতাতে টান পড়েছে। মনে হচ্ছে ওইটার যে খাবার পানির নিচে, এটাকে আমরা আধার বলি, এটা কোনো মাছ খেয়েছে, যার জন্য সে টানা হেঁচড়া করছে নিচে। তবে সে চাইলে পুরো বড়শির ছিপ সহ নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করে মনে হচ্ছে ওইখানেই সে ঘুরপাক খাচ্ছে। তবে উপরে পানির অংশে কিন্তু মাছ যে ধরা পড়েছে এটার কিন্তু কোনো আলোড়ন সৃষ্টি হয়নি। মনে হচ্ছে ওটা অনেক গভীর পানিতে ওটা রয়েছে, আর ওই জায়গাটা বেশ গভীর ছিল, এই কারণেই মূলত ওইখানে বড় বড় মাছ পড়তো। তো উনি ওই বড়শিটা ধরেন, ধরার পর নিচে মানে ওনার নিজের দিকে একটু টান দেন যে কেমন বড় মাছ বা মাছটাকে সামনের দিকে টেনে আনার জন্য। তো উনি বুঝতে পারেন একটা অদ্ভুত জিনিস এখানে পড়েছে, হতে পারে এটা অনেক বড় মাছ। অদ্ভুত এই কারণে বলছি, উনি ফিল করেন যে মাছ যদি কোনো খাবার খায়, টান দিলে এক ধরনের নরম অনুভূতি হয়, আবার টান দিলে মাছের মুখে এক ধরনের ব্যথা মাছ অনুভব করে, যার ফলে মাছ একটু ছোটাছুটি করে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা পাথরের সাথে গিয়ে এই বড়শি গেঁথেছে। উনি যে টান দিলেন, কোনো অনুভূতিই নাই ওই মাছটার, একটা জায়গায় এক স্থির হয়ে আছে এমন একটা অবস্থা। আর প্রচন্ড শক্ত মনে হচ্ছে, যেমন কোনো শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে যায় যেরকম অনুভূতি হয় ঠিক তেমন। কিন্তু শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে গিয়ে থাকে, তাহলে তো সুতা এভাবে এলোমেলোভাবে নড়াচড়া করার কথা নয়। তো উনি চেষ্টা করেন ওই জিনিসটাকে উপরে তোলার জন্য। এরপরে মূলত আসল ঘটনা শুরু হয়। উনি ফিল করেন যে ওই জিনিসটা পানির নিচে নড়াচড়া শুরু করেছে। তখন বুঝতে পারেন যে এইটা আসলে বড় একটা মাছ হবে, কিন্তু কোনোভাবেই উনি সেটাকে বাগে আনতে পারছেন না। উনি তো গ্রামের লোক, গ্রামের ছেলে, ন্যাচারাল একটা মানুষের শক্তি থাকে না, শক্তি সামর্থ্য থাকে। তো ওনার কিন্তু যথেষ্ট শরীরে শক্তি ছিল। আর ওই যে বড়শিটা, ওটা কিন্তু বিশেষভাবে তৈরি। মনে করুন যে কোনো 1 মনের উপরেও যদি মাছ ধরা পড়ে, ওটাতে অনায়াসে সেই মাছটাকে টেনে তোলা সম্ভব। আর সুতাটাও অনেক শক্ত, কোনোভাবেই এই সুতাটা ছিঁড়বে না। আর এই কারণে ওই বড়শির সুতাও ছিঁড়ছিল না, ছিপও ভাঙছিল না। উনি চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে কি হয়, উনি বুঝতে পারেন যে ওই যে জিনিসটা বড়শির সাথে বেঁধেছে, ওই জিনিসটা হঠাৎ করে পানির নিচে একটা আলোড়ন সৃষ্টি করলো। ধরুন যে একটা মাছ, সে একটা বৃত্তাকারে চক্কর দিল বা লেজের একটা বাড়ি দিল, তখন এক ধরনের একটা অনুভূতি হয়। যিনি বড়শি ধরে আছেন উনি এটা টের পান। মনে হলো ঠিক ওরকমটা হলো, এবং ওই আলোড়নের কিছুটা পানির উপরে অনুভূত হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে ওই জিনিসটা অনেক গভীরে ছিল, কারণ বড়শি ধরা অবস্থায় যে ধরনের অনুভূতি ওনার হয়েছিল, সেটাতে মনে হয়েছিল যে ধরনের চক্করটা দিয়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে, খুব বেশি নিচে থাকার কারণে কিন্তু ওইটার যে প্রতিফলন পানির উপরে খুব একটা দেখা যায়নি, তাহলে ওই জিনিসটা অনেক নিচে রয়েছে। তখন উনি বুঝতে পারেন যে এটা
অনেক বড় এবং অনেক নিচে রয়েছে, কারণ অনেকটা সুতা কিন্তু নিচের দিকে ছিল। তো উনি টানা হেঁচড়া শুরু করেছেন। এখন মাছ ধরার ক্ষেত্রে, বড় মাছ ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো বড় যে মাছগুলো এগুলো তাদের মতো করে ছুটতে দিতে হয়। একটা সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, তখন ওগুলোকে উপরে তোলাটা সহজ হয়। শুরুর দিকে ওদের শরীরের শক্তি অনেক বেশি থাকে, যার কারণে উপরে তোলাটা অনেক কঠিন হয়। তো উনি চিন্তা করছেন যে এটাকে নিয়ে একটু খেলি। আর বড় মাছগুলো কিন্তু খাবারটা সম্পূর্ণ খেয়ে ফেলে, যার কারণে বড়শিটা পেটের ভেতরে চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। আর এই কারণেই একবার খাবার খেয়ে ফেললে ওটার আর ছোটার উপায় খুবই কম থাকে, যদি না সুতো ছিঁড়ে না যায়। তো এভাবে চলছে। হঠাৎ করে এই আমজাদ মিয়া উনি ফিল করেন যে এই মাছটা গভীর পানির দিকে দৌড় দিয়েছে। এখন ওনার যে বড়শি, ওটা হুইল বড়শি টাইপের ছিল, উনি তো সুতা ছেড়ে দিয়েছেন। তো এর মধ্যে উনি কি করেছেন যে ওটা যেহেতু গভীর পানির দিকে গিয়েছে বা যাচ্ছে, বেশি দূরে চলে গেলে ওনার যেই সুতাটা ছিল বড়শির, সেটা আবার খুব বেশি বড় ছিল না ওই বড়শির আর কি। তো উনি পাশে একটা ডিঙি নৌকা ছিল, লাফ দিয়ে ডিঙি নৌকায় উঠে পড়েছেন এক হাতে বড়শি নিয়েই, এবং আর এক হাত দিয়ে ওই ডিঙি নৌকাটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল একটা খুঁটির সাথে বা একটা বাঁশের মতো একটা জিনিসের সাথে, সেটা খুলে ফেলেছেন। তো উনি নৌকার উপর বসে আছেন, নৌকাটা ছোট নৌকা, আর নৌকার উপর যেহেতু বসে রয়েছেন, আর ওই বড়শির ছিপের মাথায় যে জিনিসটা ধরা পড়েছে ওইটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে গভীর পানি যেখানে ওই বিলের ওই দিকে চলে যাচ্ছে, নৌকাও যাচ্ছে। তো উনি তো চেষ্টা করছেন এটাকে কোনো মতে কাবু করে নৌকায় তোলার জন্য। একটা পর্যায়ে তার কাছে মনে হলো যে একটা জায়গায় এসে ওই জিনিসটা থেমে গেল। থেমে যাওয়ার পর একটা জায়গায় মনে হচ্ছে যে ওটা ঠায় দাঁড়িয়ে আছে। তো উনি আবার কি করেছেন, বড়শিটার সুতা কিছুটা গুটিয়েছেন, হুইল বড়শিতে তো সুতা গুটানো যায়। গোটানোর পর ওনার কাছে মনে হলো যে ওটা কি আবার ছুটে চলে গেল কিনা, কারণ সুতোতে তো ঢিল হয়েছে। কিন্তু একটা সময় মনে হলো না, এইবার সুতোটা টান টান হয়েছে, ওই জিনিসটা যায় নাই, কিন্তু ওই জিনিসটা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, পানির নিচে, গভীর পানির নিচে ওই জিনিসটা আছে। এরপর উনি একটি ভয়ানক অনুভূতি ওনার মধ্যে আসে, কারণ হচ্ছে উনি একটি ভয়ানক জিনিস দেখতে থাকেন। সেটা হলো, আমরা অনেক সময় দেখি না, পানির নিচে থেকে যদি কোনো জিনিস উপরের দিকে ওঠে, পানির উপরের দিকে একটা রাউন্ড শেপ বা গোল শেপের মতো ধারণ করে, এটা অনেকেই দেখেছেন। তো এই জিনিসটা এরকম একটা শেপ ধারণ করেছে, মানে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। তো উনি তো মনে করেছিলেন বিশাল বড় মাছ টাছ কিছু উঠে আসছে। ওই সময় চাঁদের আলো খুব বেশি ছিল না, আচ্ছা চাঁদের আলো ছিল। আর উনি যে টর্চ লাইটটা সাথে নিয়ে এসেছিলেন, যখন উনি মাছ ধরার জন্য প্রথম দিকে ওই বড়শিটা ধরেছিলেন, তখন উনি ওনার লুঙ্গির যেই জায়গাটাতে টর্চ লাইট রেখেছিলেন, টর্চ লাইটটা বের করে উনি আবার মাটিতে রেখেছিলেন। চিন্তা করেছিলেন আবার পানির মধ্যে নেমে যাওয়া লাগে কিনা, টর্চ লাইটের ভিতরে তো পানি চলে যাবে। এরপরে উনি যখন লাফ দিয়ে নৌকায় উঠেছেন, তখন কিন্তু উনি টর্চ লাইট উনি সাথে আনেন নাই, যার কারণে উনি ওইদিকে যে টর্চ লাইট মারবেন এই জিনিসটাও আসলে উনি করতে পারেন নাই ওই সময়। তো উনি ওরকম একটা রাউন্ড শেপ দেখেন যে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। কিছুক্ষণের মধ্যেই উনি এমন একটা জিনিস দেখতে পান যেটি কোনো মানুষ দেখতে চাইবে না এবং দেখলেও সহ্যই করতে পারবে না হয়তো। উনি দেখতে পান ওই জায়গাটাতে একটা ভয়ানক অবয়ব ভেসে উঠেছে। ওই অবয়বটির মাথা এমন যে 4-5টা বড় মহিষের মাথা যদি এক জায়গা করা হয়, কত বড় একটা মাথা হবে, ঠিক অত বড় একটা মাথা, মাথায় শিং রয়েছে, আর শিংয়ের উপরে কোকড়ানো চুল রয়েছে, যেই চুলটা তার মাথার উপর থেকে পিঠ পর্যন্ত চলে গিয়েছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে। তার পুরো শরীরটা 25 থেকে 30 ফুটের মতো লম্বা হবে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে, আর চোখের আলোতে তার চেহারার কিছু অংশ বোঝা যাচ্ছে। এই প্রাণীটার দাঁতগুলো এবড়ো থেবড়ো এবং সুচালো, আর তার শরীরের উপরের অংশ কিছুটা লোমশ হলেও তার গলার নিচ থেকে যতটুকু দেখা যাচ্ছে, এইটায়
বড় বড় মাছের আইস রয়েছে, যেটা হালকা চাঁদের আলোয় চকচক করছিল। তো এই জিনিসটা উনি দেখেছেন, এবং এটাও দেখেন বড়শি, যেটা মূল বাঁকানো যে অংশটা, এটা এই অবয়বটার ঠোঁটের কোনো একটা জায়গায় বিঁধে রয়েছে। জাস্ট এতটুকু দেখেছেন। এরপরে মনে হলো ওই অবয়বটা শরীরের নিচের অংশ দিয়ে কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছে পানির মধ্যে, যার ফলে ওই জায়গাটাতে একটা ঢেউ সৃষ্টি হয়। আর এই ঢেউ সৃষ্টিটা এমনভাবে হয়েছিল, মনে হয়েছিল যে তার কাছে এখনই নৌকাটা উল্টে যাবে, কারণ নৌকাটা ছিল ছোট। এরপরে ওনার কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই নৌকার উপরেই। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি ওনার নিজেকে ওনার বাড়িতে দেখতে পান ওনার পরিবারের সদস্যরা রয়েছে। তো প্রথম দিকে তো উনি কথাই বলতে পারছিলেন না, উনি শুধু বোবা মানুষ যেভাবে শব্দ করে ওরকম শব্দ করছিলেন। কিছুক্ষণের মধ্যে ওনার কণ্ঠে বিভিন্ন শব্দ, যেটা বোধগম্য শব্দ, সেগুলো উচ্চারিত হতে থাকে। উনি বলতে থাকেন যে, এই ইডা কি রে, ইডা তো আমারে খাইয়ে ফেলবে রে, ওরে আল্লাহ রে, এটা কি দেখলাম রে, এরকম করে উনি বলছেন। তো উপস্থিত যারা ওখানে ছিলেন তারা জানান তাকে যে, তুমি রাতের বেলা নৌকার উপরে অজ্ঞান হয়ে পড়েছিলা। গ্রামের আরো অনেকে ওই দিকটাতে মাছ ধরতে গিয়ে একটা নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায়, যে এলোমেলো ঘোরাফেরা করছে নৌকাটা, নৌকার উপর কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা কাছে গিয়ে দেখে তুমি নৌকার উপরে পড়ে আছো অজ্ঞান অবস্থায়, তোমাকে তো চেনে, এই জন্য তারা তোমাকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে। তো উনি পরবর্তীতে সকলকে বলেন যে উনি কি দেখেছেন। তো গ্রামের কয়েকজন মুরব্বী ওনাকে খুব বকাঝকা করেন যে, তোমার বোঝা উচিত ছিল এতদিন ধরে মাছ ধরো, যে বিলের ওই জায়গাটাতে এরকম সমস্যা অনেকেই দেখেছে, অনেকে এটা ফেসও করেছে। তোমার ওই জিনিসটার পিছনে এইভাবে ছুটে যাওয়া উচিত হয় নাই। তারপর ভাগ্য ভালো যে তোমাকে মেরে ফেলে নাই। গ্রামের বেশ কিছু মুরব্বী বলেন যে ওইখানে এরকম একটা জিনিস আছে, ভয়ানক একটা জিনিস, পানির দেও আমরা যেটাকে বলি আর কি। তো বাহ্যিকভাবে হঠাৎ করে দেখলে ভয়ঙ্কর কোন একটা মাছ বা ভয়াল মাছ মনে হবে, কিন্তু আসলে ওটা মাছ না, ওটা পানির একটা দেও, স্থানীয় ভাষায় আর কি। তো এরপরে উনি তেমন অসুস্থ হন নাই, হালকা জ্বর এসেছিল আর স্বাভাবিক যেই ভয় উনি পেয়েছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেলেও উনি প্রতিনিয়ত স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নটা দেখতেন যেটা বাস্তবে ওনার সাথে হয়েছিল, যে উনি একটা ছিপ নিয়ে নৌকার উপরে ছুটছেন, একটা মাছের পেছনে, মাছটা পানির নিচে রয়েছে, একটা গভীর পানি স্থানে তাকে নিয়ে গেল। এরপর পানির উপর আলোড়ন সৃষ্টি করে জিনিসটা ভেসে উঠলো। ভেসে ওঠার পর ওই জিনিসটা এমনভাবে ঢেউ সৃষ্টি করলো, ওই নৌকাটা উল্টে গেল, আর উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে অতল গভীরে, পানির অতল গভীরে উনি চলে যাচ্ছেন। আর উনি চোখ খুলে তাকিয়ে দেখতে পাচ্ছেন পানির মধ্যেই যে ওই প্রাণীটা জল জল করছে, চোখ হা করে ওনার দিকে ছুটে আসে ওনাকে খেয়ে ফেলার জন্য। এরপরে ওনার ঘুম ভেঙে যেত, চিৎকার দিয়ে উঠতেন উনি। এই স্বপ্নটা উনি মাঝে মাঝে দেখতেন। এরপর ঝাড়ফুঁক করান উনি, আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আমজাদ মিয়া এখনো ভালো আছেন, ফ্যামিলি নিয়েই আছেন। এরপরে ওনার সাথে এই বিষয়টা নিয়ে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা এটা জানা যায়নি। আশা করছি ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর সৌমিত্র রয়কেও ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটি ঘটনা সংগ্রহ করেছেন। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রিফাতের সেই ঘটনায়। ঘটনার সময়কাল রিফাত প্রিসাইসলি সেই বছরটা উল্লেখ করতে নিষেধ করেছেন, যদি তিনি আমাকে শেয়ার করেছেন। তিনি বলেছেন প্রিসাইসলি উল্লেখ করতে যাচ্ছেন না। 2010 সালের পরবর্তী কোনো একটা সময় রিফাত তখন কলেজ শেষ করেছেন, মিউজিক করতেন, কলেজ লাইফ থেকে মিউজিক করতেন। তার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নামটাও তিনি উল্লেখ করতে চাচ্ছেন না। সেখান থেকে গিটার বাজাতেন। তো অনেক কনসার্ট করতেন বিভিন্ন জায়গায়, আন্ডারগ্রাউন্ড কনসার্ট এগুলো করতেন তিনি। আর তাদের প্র্যাকটিস হতো, মাঝে মাঝে প্র্যাকটিস হতো। তো বেশিরভাগ সময় যেই জায়গাটায় প্র্যাকটিস হতো সেটা ঢাকার একটা আবাসিক এলাকায়, একটু নির্জন আবাসিক এলাকা। সেটার একটা কর্নারে একটা বিল্ডিং ছিল, বেশ পুরনো বিল্ডিং। এবং ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল মানে বাসা, সেখানে মানুষ থাকে, রেসিডেন্সিয়াল প্লট, ওখানে মানুষ থাকে। আর এই পাশে একটা কোচিং সেন্টার, আর তার ওপরে হয়েছিল একটা
প্র্যাকটিস প্যাড, মানে এক সাইডে কোচিং সেন্টার, এক সাইডে প্র্যাকটিস প্যাড। তো ওখানে যেতে হতো, এবং 4 তলার উপরে, মানে পুরোনো বিল্ডিং 4 তলা, এবং সেই বাড়ির পেছনে বেশ নারকেল গাছটা ছিল, বেশ অন্যরকম ছিল। সন্ধ্যার পর যদি প্র্যাকটিস প্যাডে যেতে হতো, রিফাতের কাছে একটু গা শিরশির করতো, কারণ একেবারে অন্ধকার গলি, রাতের বেলা যখন যেত তখন ওই জায়গাটা একদম নীরব হয়ে যেত, তখন হেঁটে যেতেই জানি কেমন লাগতো। তো তারপর যখন উঠতো, ওই বিল্ডিংটার মূল যে গেট, ওটাতে ঢুকলেই কেমন জানি একটা মানে থুম মারা পরিবেশ, কিছু নাই, বিল্ডিংটা মনে হতো একদম নীরব নিথর দাঁড়ায় আছে, এবং এর মধ্যে দিয়ে সিঁড়িতে উঠে যেতে হতো। সিঁড়িটাও বেশ অন্ধকার থাকতো, কারণ রেজিডেন্সিয়াল যে অংশটা সেখানে আলো আছে, এই পাশে যে কোচিং সেন্টার, সেটা ওই মানে কোচিং সেন্টার বা কোনো একটা ছোটদের স্কুল বা কিছু একটা আর কি, সেটা রিফাত জানে না কি ছিল, বাট পড়াশোনার একটা ই ছিল আর কি, ইনস্টিটিউশন ছিল। তো ওইটা সন্ধ্যার পরে একদমই অন্ধকার থাকতো, দারোয়ানও বেশিরভাগ সময় থাকতো না। তো যাই হোক, তো ওখানে যেত রিফাত প্র্যাকটিস করতে, এবং ওইটা ছাড়া আসলে ওদের অপশন ছিল না, ওইটাই নাকি বেশ সস্তা ছিল ওই সময়। সে লোকেশনটা তো এমনিও বলবে না। তো যাই হোক, রিফাত ওখানে যেত প্র্যাকটিস করতে। তো একদিনকার কথা, রিফাত গিয়েছে, তার সাথে তার ব্যান্ডের সাথে কথা হয়েছে যে তারা ওখানে যাবে, এবং তাদের প্র্যাকটিস শুরু হবে সন্ধ্যার পরপর, মানে ঠিক মাগরিবের পরপর তারা প্র্যাকটিস করবে। তো ওইভাবেই রিফাত যায় সেখানে। তো গিয়ে তখন দেখে যে অলরেডি আরেকটা ব্যান্ড প্র্যাকটিস করতেছে, এবং তাদের ওখানে তার সাথে আরও একজন আসছে, তাদের মেম্বার, সে গল্প করতেছিল। তারা দুইজন উঠে যায়, ওই সিঁড়ি বেয়ে একদম ছাদের ওখানে উঠে যায় তারা গল্প করতে করতে একেবারে সন্ধ্যা মিলায় যাচ্ছে। এই সময় নামে, দেখে যে ওই আরেক ব্যান্ডের প্র্যাকটিস শেষ হয়েছে, তারা নেমে যাচ্ছে, এবং তাদের কিছু মানুষ গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। সেটা কথা বলতে বলতে তারা কয়েকজন ঢুকলো পাশের যেই ফ্ল্যাটটাতে, ওই যে যেখানে ওই কোচিং সেন্টার, ওইখানে ওইটার গেট খোলা, ওখানে চেয়ার টেবিল, এক ধরনের ওই যে বসার যে একটা চেয়ার আছে সামনে, ফোল্ডিং একটা টেবিলের মতো থাকে, ওরকম অনেকগুলো রাখা, এবং অন্ধকার। তো ওখানেও কয়েকজন ঢুকছে, কথা বলতেছে ওই ব্যান্ডের লোকজন। তো রিফাত খুব ভালো চেনে না, তার নিজের ব্যান্ড মেম্বার অনেককে চিনে তাকে, কিন্তু ওদেরকে আর কি। তো রিফাত খুব ভালো চেনে না। তো রিফাত আর অত ওদের দিকে নজর না দিয়ে সে ঢুকে গেছে প্র্যাকটিস প্যাডে। ঢুকে তার মতো সে যে তার গিটার রেখে ওখানে টিউন করতেছে, সেই লাগাচ্ছে সেই। তো মোটামুটি বেশ খানিকক্ষণ সময় চলে গেছে, আর ওর সাথে মেম্বাররা সবাই আসে নাই, ড্রামার আসছে। তো এই সময় হঠাৎ করে দুপ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় বেশ একটা অস্বস্তিকর সিন হয়েছে। ওই বিল্ডিংয়ে কিন্তু কোনো জেনারেটর নাই, মানে ওই জেনারেটর চলে উঠবে এরকম কিছুই নাই। তো বেশ একটা মানে প্র্যাকটিস প্যাডতে এমনি ওই যে প্যাডিং করা, দেয়াল টেয়াল পুরো ওই যে ফোম দিয়ে আটকানো থাকে এরকম, আর আরও অন্ধকার, একদম গুমট অবস্থা। তো রিফাত তার গিটারটা রেখে বেরোয় আসলো। তো আসার সময় তার অ্যাকুস্টিক ছিল একটা ওইখানে প্র্যাকটিস প্যাডে, ওইটা নিয়ে আসছে। সে পাশে দেখলো যে ওই যে খোলা জায়গাটা, যেটা ওই কোচিং সেন্টারের মতো, ওইখানে জানলা দিয়ে আলো আসতেছে, একটু আলো আসতেছে। সে ভাবলো যে ওখানে যে বসে একটু টুংটাং করি, বাতাস আছে, ওই পাশে যে গাছ, নারকেল গাছের পাতা নড়তেছে, ওখানে বাতাস আসতেছে। চিন্তা করলাম বসে একটু টুংটাং করি অ্যাকুস্টিক নিয়ে। আর তার সাথে কেউ আসে নাই, রিফাত একাই ঢুকছে ওখানে যে। তো ঢুকে সে যখন নাকি প্রথমের রুমটায় ঢুকলো, সেটা হচ্ছে একটা বড় রুম এখানে, আর এই পাশ থেকে যে জানলাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তারপরে মানে ওই বড় রুমটার পরে একটা ছোট্ট করিডোর, তারপরে আর একটা রুম। ওই রুমেরই জানালা দেখা যাচ্ছিল এখান থেকে খোলা, ওখান থেকে এবার নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে নড়তেছে যেরকম। আর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, কয়েকটা বিল্ডিং দূরে আলো জ্বলতেছে, ওগুলো হয়তো আইপিএস বা কিছু দিয়ে। তো রিফাত আর ওই বড় রুমটায় বসে নাই, সে হেঁটে চলে গেছে একদম ওই কর্নারের রুমটার দিকে। ওখানে বলল তার মাথায় একটা সুর ঘুরতেছিল আর কি, সে ওখানে বসে চিন্তা করছে যে ওইটা তুলবে। তো হেঁটে যখন রুমে গেছে, ওখানে যে চেয়ার আছে, চেয়ার টেনে মানে চেয়ারও টান দিছে, টেনে মানে বসবো ওইখানে চিন্তা করছে। এই সময় সে খেয়াল করলো যে জানালার পাশে চেয়ারে কে জানি বসে আছে। রিফাত চিন্তা করলো যে আচ্ছা কে বসে আছে, তাদের সাথে তো কেউ না। দেখে অনেকটা ওখান থেকে অবয়ব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে মানুষ, আর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, মিষ্টি একটা পারফিউম টাইপের ঘ্রাণ। তো সে বুঝলো মেয়ে মানুষ মানে হতে পারে আগের ব্যান্ডের কেউ। তো একটু সে অস্বস্তি ফিল করলো, কিন্তু যদি ওই ব্যান্ডেরও কেউ হয়ে থাকে তো তারাও খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। তো এই কারণে রিফাত আর কিছু বললো না, চিন্তা করলো যে সে যদি মেয়েটা কথা বলতে চায় সেও হয়তো বলবে যে হাই হ্যালো কিছু একটা বলবে, তাকে কিছু বললো না। সে বুঝলো যে এখানে একটা মেয়ে বসে আছে, একটু অস্বস্তি ফিল করতেছে, সে যে সুর তুলবে বা কিছু করবে, সুর তুললে হালকা গাইতে হয়। তো সে আস্তে আস্তে করে তার স্ট্রিং করতেছে, অ্যাকুস্টিকটা মেলাচ্ছে। এটা কিন্তু ইসে ছিল, মানে তাদেরই অ্যাকুস্টিক, তাদের ব্যান্ডেরই অ্যাকুস্টিক ওখানে ছিল, ওই প্র্যাকটিস প্যাডে রাখা ছিল, নিয়ে আসছে ওদের সাথে মানুষ। তো সে জাস্ট টিউনটা মিলাচ্ছে গিটারের। এই সময় সে দেখলো যে ওই মেয়েটা সুর করতেছে, একটা মানে কণ্ঠে একটা সুর ভাসতেছে।
সুরটা অন্যরকম, মানে সুরটা বেশ ভাল লাগলো রিফাতের কাছে, মানে সে হঠাৎ করে খুব ক্যাচি একটা সুর মেয়েটা মুখ থেকে ভাজলো, কেমন জানি গলার ভেতর থেকে বের করতেছে। তো রিফাতের কাছে মানে বেশ অন্যরকম লাগলো। চিন্তা করলো, বাহ, ব্যান্ডের তো মানে মেয়েটা কি ভোকাল, যে সুন্দর গান গায়, হ্যাঁ মানে অসাধারণ, মানে বেশ সুন্দর একটা, মানে কাইন্ড অফ অনেকটা শুনে মনে হচ্ছে যে সেই মানে স্ক্যান্ডিনেভিয়ান যে সুরগুলো আছে ললাবাই, ওই ধরনের একটা সুর, খুব সুন্দর একটা। হঠাৎ করে রিফাত খেয়াল করলো যে এটার একটা হাই পিচে চলে গেল, মেয়েটা যে সুরটা করলো এটা হাই পিচে চলে গেল, বেশ হাই পিচে। রিফাতের কাছে এটা অস্বস্তিকর একটা পরিবেশ মনে হলো যে এই জায়গায় এরকম হাই পিচে শব্দ করতেছে মেয়েটা, কেমন কথা, বেশ জোরে, এবং এক পর্যায়ে এত হাই পিচে শব্দ করলো, সুর করলো, মানে বলার মতো না, খুব হাইতে চলে গেল তার স্কেল। তো রিফাতের কাছে কেমন যেন অস্বস্তি লেগে উঠলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে জিনিসটা ইনহিউম্যান মনে হলো যে মানুষ কিভাবে এরকম হাই পিচে সুর করে, একদম এরকম। সে তাকাইছে, এখন মেয়েটার দিকে তাকাইছে, সে রিফাত তাকায় দেখতেছে আলো, মানে ওই জানালা দিয়ে যতটুকু আলো আসতেছে আর কি, আলো আধারিতে সে বুঝতে পারছে একটা মেয়ে বসে আছে, বোঝাই যাচ্ছে, হালকা আলো পড়ছে মেয়েটার চেহারার উপরে, তার চোখ দেখা যাচ্ছে না, স্কিন হালকা বোঝা যাচ্ছে এবং চুল ছেড়ে রাখছে এটা বোঝা যাচ্ছে, বসে আছে ওইখানে, একটা টি শার্ট পরা, আর টি শার্ট বোঝা যাচ্ছে যে টি শার্ট পরা ওখানে, এবং হাত দুইটা রাখা সামনের যে ওই যে বোর্ডটা, রাইটিং বোর্ডের উপর রাখা। তো মেয়েটা যে হাই পিচে সুর করতেছিল, তারপরে রিফাত খেয়াল করলো কেমন একটা কর কর শব্দ হচ্ছে। তো এটা সে খেয়াল করে দেখলো যে মেয়েটা হাত দিয়ে ওই যে ইসের মধ্যে স্ক্র্যাচ করতেছে, ওই যে ডেস্কের মধ্যে স্ক্র্যাচ করতেছে, এরকম স্ক্র্যাচ করতেছে, মানে নখ দিয়ে। রিফাত মনে করলো যে এটা কেমন কথা, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে মেয়েটা যে শ্যুটটা করতেছে এটা তার মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগতেছে। শ্যুটটা খুবই সুন্দর, কিন্তু এই যে হাই পিচে যে মেয়েটা টান দিচ্ছে এটা তার কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল। এত জোরে গাচ্ছে, আশেপাশে কেউ শুনতেছে না, কেমন কথা। রিফাত আস্তে করে গিটারটা নিয়ে উঠে গেল, আর কিছু বললো না। মনে করলো যে মেয়েটা কি মানে ঠিক স্টেটে আছে, সে কি সঠিক স্টেটে আছে, সে বুঝলো না, নাকি তার কোনো একটা মানে আর কি মানসিকভাবে সে একটু অন্যরকম আছে, এই চিন্তা করে সে বের হয়ে গেল আস্তে করে গিটারটা নিয়ে রুম থেকে। তো বের হয়ে সে গেটের বাইরে গেছে। তো তাদের যে ব্যান্ডের আরেকজন গিটারিস্ট সে ঢুকতেছে। তো সে বলে, বেটা কি রে, কি অবস্থা, তুই কই গেছিলি? বলে যে আমি তো এই মাত্র আসলাম, আর সেই দেখি এরকম কারেন্ট নেই, কি একটা অবস্থা, আয় চল পাশে বসি, ওই যে কোচিং সেন্টারে যাই বসি ওখানে। তো রিফাত বলে, না রে, এমন তো উঠাইছি এই মাত্র। কেন? কই যে মানে অন্য ব্যান্ডের মনে একটা মাইয়া বসা গান গাইতেছে, গলা অন্যরকম দোস্ত, একদম ইলাস্ট্রিসিটি সেই লেভেলের। তো শুনতেছিস না? মানে রিফাত কিন্তু তখনও শুনতেছে সে সুর। বলে, কই, আমি তো কিছু শুনি না। রিফাতকে কি কথা বেটা, এত জোরে আইতেছে, আয়। তার দুজনে হেঁটে গেল, বলে পাশের রুমে এখন যাওয়া যাবো না, রিফাতকে পাশের রুমে যাওয়া যাবো না, যে তুমি মেয়েটা গান গাইতেছে আর মনে হইতেছে একটু অন্যরকম অবস্থা আছে মেয়েটা, এখানে বয়ে শোন, দেখ কি। তো ওখানে ঢুকলো তাদের যে গিটারিস্ট, ও ঢুকলো রিফাতের সাথে। ঢুকে কিছুক্ষণ মানে কান পেতে বলে, কিছু নেই, কি কথা বেটা, আমি তো কোনো শব্দই শুনি না। রিফাতের একটু খটকা লাগলো, রিফাতকে জানি আমি তো শুনতেছি। বলতে বলতে রিফাত হেঁটে পাশের রুমে চলে গেল। চলে যায় দেখতেছে কোনো শব্দ নাই, মানে সে জাস্ট রুমটা পার হয়ে এখানে গেছে, পুরা শব্দ নাই, পুরা গন, এবং রুম খালি। রুমের মধ্যে ওই জায়গায় যে মেয়েটা ছিল ওখানে কেউ নাই। তো তাদের গিটারিস্টও তার সাথে ঢুকলো। ঢোকার পর বলে, তুই কি কর বেটা, তুই বেটা কি অবস্থায় আসছ তাই দেখ, তোর মাথা ঠিক আছে? রিফাতকে, দোস্ত আমি শুনছি, আমি নিজে বসেছিলাম এখানে, আসছিলাম আয়সা, আমি যে অ্যাকুস্টিক দেখ আমার হাতে, আমি এখানে নিয়ে আসছি আয়সা, আমি একটা আমার ওই যে একটা কম্পোজিশন তোলার জন্য আমি এখানে বসে চিন্তা করতেছিলাম। এই সময় আমি দেখি যে ওইখানে বসে একটা মেয়ে এখানে ওর সুর করতেছে। সুরটা আমার এখনো মাথায় আছে, আমি তো সুরটা করে রাখবো তোর, এখন আমার মাথায় ঘুরতেছে সুরটা, একটু আগ পর্যন্ত আমি শুনছি, এখন দেখি মেয়েটা নাই এখানে। তো গিটারিস্ট আমার বেটা থি মারিস না, ছা মারিস না, বলে এদিকে বলে টান দিয়ে নিয়ে গেলে। এর মধ্যে তারা ওই কথা বলে ওদিকে যে ওকে নিয়ে গেছে তার গিটারিস্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে। যাই হোক, আলো জ্বলে উঠছে ওখানে পাশের রুমে আর কি, তাদের যে যেখানে প্র্যাকটিস প্যাড ওখানে। তো ওখানে হেঁটে ঢুকে গেল গিটারিস্টের সাথে, রিফাতও ঢুকছে। এখন ঢোকার পরে রিফাতের কাছে কেমন জানি লাগতেছে, জিনিসটা নর্মাল মনে হচ্ছে না তার কাছে, কেমন জানি একটু নর্মাল। মেয়েটা যে সুরটা করতেছিল, সুরটা তার মাথায় ঘুরতেছে, সারাক্ষণ ঘুরতেছে, সে চিন্তা করতেছে। এবং সে মেয়েটার ওই যে অবয়বটা দেখছে, হালকা ওই যে বাইরের যে রাতের আলোতে চেহারার হালকা একটা আদল দেখছিল, সেটাও দেখছে। সে একটা মানে স্কেচ করতে পারতেছে মেয়েটার চেহারা কেমন ছিল, বুঝতে পারতেছে। মানে তার কাছে ওইটাই মাথায় ঘুরতেছে আর কি। যাই হোক তারা শুরু করলো। রিফাতও তার গিটার টিউন করলো, এখানে বসলো। বসার পর তারা প্র্যাকটিস শুরু করলো।
এবং তাদের যে নাম্বারগুলো সেগুলো হলো, ওখানে প্র্যাকটিসগুলো। রিফাত একটু অন্য মনস্ক ছিল, ঠিক মতো মন দিতে পারতেছিল না। তো তারা জিজ্ঞেস করলো অন্যরা যে কী ব্যাপার, আজকে তোমার একটু অন্যরকম লাগতেছে। না, আমি আসলে বাইরে ছিলাম, তারপর আসছি, আসার পরে তো ঢুকছি, এখানে কারেন্ট নেই। আর সবাইকে আর সে বললো না। তো ওদের গিটারিস্ট যে ছিল সে বললো, আরে রিফাত, ও বেটা পাশের ফ্ল্যাটে যে কোন মেয়ের গান শুনছে, কি কয় বেটা, যে দেখি কোনো মেয়ে নাই, ওর মাথায় কি যে ঘুরে। তো ফ্রেন্ড বলতেছে, তো রিফাত আবার একটু চেতলো এটা নিয়ে। তো তারা বলছে, এই তোমার সাথে আমি যোগ করি নাই, আই সিরিয়াস। মানে সে রিফাত একটু সিরিয়াস হয়ে গেলে তুমিতে চলে যেত, তুই থেকে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে রিফাত একটু মুডি মারলো তার সেই ফ্রেন্ডের সাথে, গিটারিস্টের সাথে। সে বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে সে ওই যেখান থেকে বাসে উঠে ওখানে উঠে সে তার বাসায় চলে গেল। তো রিফাতের বাসা ছিল ঢাকার একটা আবাসিক এলাকায়। সেখানে তারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছিল কয়েকজন বন্ধু মিলে, যারা ইউনিভার্সিটিতে পড়তো। তারা 3টা রুমের একটা অ্যাপার্টমেন্ট, রিফাতের জন্য আলাদা একটা রুম, আর বাকি 2 বন্ধু তাদের জন্য তাদের আলাদা 2টা রুম ছিল। তো সবাই মোটামুটি একটু শৌখিন, তারা বন্ধুরা, এর জন্য সবাই আলাদা আলাদা রুম রাখছে। তো রিফাত বাসায় এসে দেখে যে অন্যরা তাদের রুমে আছে। সে সোজা তার রুমে ঢুকে যায়, রিফাতের রুমে, এবং ঢুকে সে ফ্রেশ হয়ে সে বসে তার মতো কম্পিউটার চালায়, ইত্যাদি ইত্যাদি কাজ করে, কম্পিউটারে কিছুক্ষণ ব্রাউজ করে। আর তারপরে সে তার গিটার নিয়ে বসে। তার মাথার মধ্যে তখনও ওই যে সুরটা শুনছে, ওইটা তার মাথায় আছে। তো চিন্তা করতে সারি, আমি তো দেখছি সুরটা আমার মাথায় করতেছে, এই সুর কোত্থেকে আসছে? এমন তো না যে এই সুরটা আমি জাস্ট র্যান্ডমলি পিক করছি। একেবারে সে মনে করতে পারতেছে সুরটা প্রত্যেকটা ভাগ করে করতে। সে চিন্তা করলো যে এটা আমি গিটারে তুলি। তো সে তার অ্যাকুস্টিকটা নিয়ে, তখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। সে তার যে বারান্দা, রুমের সাথে লাগোয়া বারান্দা, সে লাগোয়া বারান্দাতে যে বসলো। একদম নীরব, তাদের এলাকাটা যেটা, সেই জায়গাটা একদম নীরব। ওইখানে এখনও মানুষ কিন্তু কম, আর ওই সময় আরও কম ছিল। তো সে ওখানে বসছে বারান্দায়, দেখতেছে ঝিঝি পোকার শব্দ আসতেছে সামনে। এই পাশে কতগুলো গাছগাছালি আছে, এগুলোর মধ্যে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রিফাত তার রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বালা রাখছিল, আলো একদম কম। বসে সে অ্যাকোস্টিকে ওই সুরটা মাথার থেকে তোলা শুরু করলো। তো উঠতেছে, সুরের যে মেইন ফ্রেমটা উঠতেছে, বাট পিচটা হচ্ছে না। অ্যাকোস্টিকে সে হাই পিচ আসতেছে না। সে চেষ্টা করতেছে নিচে নেমে আরও ওইটা উঠানোর, কিন্তু হচ্ছে না। ওই পর্যন্ত পিচ উঠতেছে না, অ্যাকোস্টিক গিটারের যে লিমিটেশন। তো সে তখন চিন্তা করলো যে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমার ইলেকট্রিক গিটার লাগাই, অ্যাম্পের সাথে সাউন্ড কমাই দিয়ে, ডিস্টরশন দিয়ে তারপর ট্রাই করি, অথবা এফেক্ট দিয়ে ট্রাই করি, প্রসেসরের সাথে লাগাই। তো ওই চিন্তা করে সে চলে আসে রুমে এসে গিটারটা রেখে তাড়াতাড়ি ইলেকট্রিক গিটার বের করে সে তার যে এই হেডফোন আছে, হেডফোনের সাথে সে কানেক্ট করে প্রসেসর দিয়ে। তারপরে সে ওইটা তোলা শুরু করে, এবং সে পিচ ওরকম তুলতেছে, হাই করতেছে, ডিলে বাড়াই দিচ্ছে, সব কিছু করে তুলতেছে। তা অ্যাট দ্য এন্ড যেটা তৈরি হলো সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি একটা ডিফারেন্ট সুর। একদম এক্স্যাক্টলি যেই সুরটা সে শুনছিল ওই দিন রিফাত, ওই মেয়েটার কণ্ঠে, মেয়েটা যে সুর করতেছিল সেইটা। তো রিফাত এখন চিন্তা করলো যে দিস ইজ স্ট্রেঞ্জ, এইরকম একটা সুন্দর সুর একটা মেয়ে কণ্ঠ দিয়ে করতেছে, এইরকম হাই পিচে উঠে কেমনে সম্ভব? সে চিন্তা করছে এটা যদি কোনো গানের মাঝখানে ঢুকায় দেওয়া হয় তাহলে তো সেই রকম একটা জিনিস হবে, কিন্তু এটা যদি আসলে অন্য কোনো ব্যান্ডের ভোকাল হয় বা তার নিজেদের সুর হয় তাহলে তো এটা চুরি করা হবে। এগুলো ভাবতেছে রিফাত। যাই হোক, সে এগুলা চিন্তা করতে করতে তার গিটার হেডফোন এগুলো রেখে চিন্তা করলো যে খিদা লাগছে, কিছু খাই। তো সে উঠে রুম থেকে বেরোলো। তো রুম থেকে বেরোয় তার রুম থেকে বেরোলেই যে জায়গাটা সেটা হচ্ছে তাদের যে ডাইনিং স্পেসের ওই পাশে হচ্ছে তাদের লিভিং রুম। সেখানে একটা সোফা সেট রাখা, টেলিভিশন আছে দেয়ালে মাউন্ট করা, এরকম আর কি। তো রিফাত বের হয়ে দেখছে যে ডাইনিং স্পেসে লাইট জ্বলতেছে, তাদের যে লিভিং রুম সেটা অন্ধকার। লিভিং রুমের সাথে একটা জানালা আছে, ওখান থেকে রাতের আলো আসতেছে। রাতের আলোতে যতটুকু আলোকিত হচ্ছে, কার্টেন ভেদ করে পাতলা কার্টেন দেয়া, যতটুকু আলো ওখানে আসতেছে, লিভিং রুমটা অন্ধকারই বলা চলে। আর তাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বলতেছে, সেটার আলো হালকা। তো সে হেঁটে ডাইনিং স্পেসের মাঝখানে গেল, সেখানে এরকম একটা ব্যাস্কেটের মধ্যে কিছু ফ্রুটস রাখা ছিল, কলা, আপেল ইত্যাদি। তো সে আপেল একটা নিয়ে রেফ্রিজারেটরে গেল, রেফ্রিজারেটর খুললো। তার কাছে মনে হচ্ছিল যে তাদের লিভিং রুমে শুয়ে আছে সোফাতে।
তো মানে এরকম শুয়ে আছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ মাথার। তো সে ভাবলো ওই যে ওদের যারা রুমমেট তাদের সাথে অনেক সময় ফ্রেন্ডসরা আসে, তারাও কেউ থাকতে পারে, হয়তো টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। তো সে ওইটা নিয়ে এত বদর করলো না, সেই অ্যাপেল নিছে, সে ওখানে যে ফ্রিজে দেখতেছে কি আছে, তো দেখলো একটা অরেঞ্জ জুসের এরকম কার্ড। তো সেই কার্ডটা বের করলো, করে সে ওখান থেকে অরেঞ্জ জুস ঢেলে নিল, ঢেলে অ্যাপেলটা নিয়ে যখন চিন্তা করতেছে আর কি খাবে, তো দেখলো রেফ্রিজারেটরের উপরে পাউরুটি রাখা। তো পাউরুটি ওখান থেকে খুলে এসে 2 পিস পাউরুটি নিল, আর তো কিছু নাই, দেখলো আর কিছু নাই, জাস্ট এগুলো নিয়ে এসে আসে। চিন্তা করছে শুধু পাউরুটি খাবে, অরেঞ্জ জুস খাবে আর ওই অ্যাপেল খাবে। এই চিন্তা করে সে ওইগুলোকে নিয়ে গ্লাসে করে একটা ছোট গ্লাসে নিয়েছে অরেঞ্জ জুস, আর ওই অ্যাপেলটা আর পাউরুটিটা এরকম করে হাত দিয়ে ধরে আনতেছে সে। মানে এখন কে খুঁজবে অন্য কিছু, একসাথে নিয়ে আসতেছে। তো সে যখন তার রুমে ঢুকে যাচ্ছে তখন সে আবার আর চোখে তাকাইছে, তাকায় দেখতেছে যে হ্যাঁ, লিভিং রুমে মনে হচ্ছে সোফাদের মধ্যে কে শুয়ে আছে, মানে কাউচের মধ্যে কেউ একজন শুয়ে আছে। তো সে চিন্তা করলো ওইটাই হবে তাদের রুমমেটদের সাথে কেউ। সে আস্তে করে ঢুকে গেল, ওই তার ঘরে ঢুকে গেটটা লাগাইছে। তো গেটটা লাগানোর সাথে সাথে সে পেছন থেকে ওই সুরটা শুনলো, যে সুরটা ওই যে মেয়েটা গাইতেছিল যে ওই রুমের ভেতরে, জাস্ট লাইক দ্যাট। এবং ওই মেয়েটার কণ্ঠেই, সেম কণ্ঠটা মনে হচ্ছে তাদের লিভিং রুম থেকে গাচ্ছে ওই সুরটা। তো রিফাতের সারা শরীর কাটা দিয়ে উঠছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কাটা দিয়ে উঠছে, ভয় পেয়েছে সে। মানে এই সুর এখানে কিভাবে আসছে, কারণ সে কিন্তু মানে ইন দ্য মিলি সেকেন্ড সে ভাবতেছে যে এটা এমন হতো যে আমি এখানে গিটারে বাজাইছি অ্যাম্পে, ওই শব্দটা কেউ শুনছে, সে এটা গাইছে, বাট আমি তো হেডফোনে করছি কাজটা, ওইখানের থেকে কে ওই সেম সুরে গাবে? আর ওই মেয়েটার কণ্ঠ কেন? আমাদের বাসায় তো কোনো মেয়ে আসার কথা না। তো এটা মিলি সেকেন্ডে ভাবছে রিফাত। ভেবে সে তাড়াতাড়ি ওই যে হাতে যে পাউরুটি আর আপেল ধরে রাখছিল আর জুসটা এক হাতে, সে সব কিছু পাশে যে তার টেবিল, কম্পিউটার টেবিলের উপর রেখে সে দৌড় দিয়ে যে মানে দৌড় দিয়েছে, কিন্তু খুব সাউন্ড করে নাই, দৌড় দিয়েছে সে, তার দরজাটা আস্তে করে খুলে সে ওইদিকে তাকাইছে, ড্রয়িং রুমের দিকে। সে স্পষ্ট শুনতেছে ড্রয়িং রুম থেকে ওই সুরটা আসতেছে, ঠিক কণ্ঠে, খালি কণ্ঠে কেউ সুরটা করতেছে, ড্রয়িং রুম থেকে শুনতেছে সে একদম স্পষ্ট। মানে রিফাত এত ভয় পাইছে বলার মতো না। সে কয়েক সেকেন্ড তাকায় দেখার চেষ্টা করছে যে ওই জায়গায় কে আছে, বুঝতে পারতেছে না, মনে হচ্ছে কাউচের ওই পাশ থেকে কেউ সুরটা করতেছে। একটু পরে টুস করে তাদের ডাইনিং স্পেসের লাইটটা নিভে গেল। সাথে সাথে রিফাত টপ করে তার দরজাটা লাগাই দিল। তার রুমের বাতি কিন্তু নিভে নাই, তার রুমে কিন্তু ওই যে জ্বলতেছে, তার টেবিল ল্যাম্প জ্বলতেছে। সে তাড়াতাড়ি তার রুমের ছিটকে নিয়েও লাগাই দিল। ভয়ে একদম সে মানে থরথর করে কাঁপতেছে রিফাত মনে মনে যে ঘটনাটা কি ঘটলো। তো সে তাড়াতাড়ি মানে কি খাবে কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, সে মানে তাড়াতাড়ি দ্রুত ওই তার যে অরেঞ্জ জুস ছিল সেটা সে এক চুমুকে খেয়ে ফেললো। খালি পেটে এটা খাওয়া উচিত হয়নি, তারপরও খাইছে সে। তারপর সে দৌড় দিয়ে যে তার যে রুমের বারান্দার দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল। ওই সুরটা কিন্তু এর মধ্যে থেমে গেছিল, কিন্তু সে যখন দরজা জানলা বন্ধ করছে সুরটা আবার শোনা যাচ্ছে, ঠিক ওই ড্রয়িং রুম থেকে আসতেছে। তো রিফাত অনেক ভয় পেয়েছে। সে ওই তার যে আপেল আনছিল, পাউরুটি আনছিল, ওগুলো ধরার নামই নিল না। সে লাফ দিয়ে তার বিছানার কাছে যে গিটার আর ওগুলোকে পাশে রেখে দিল, একদম মানে নামায় রাখলো, নামায় রেখে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে সে তার কমফোর্টার গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, শোনার চেষ্টা করতেছে যে ওই শব্দটা পায় কিনা। ওই সুরটা থেমে গেছে, আবার সুর নাই, মানে একদম নীরব, ঝিঝি পোকার ডাক। তো রিফাত অনেক ভয় পাইছে, তার মাথায় কাজ করতেছে না এই সুর তার ঘরে, তার ড্রয়িং রুম থেকে কে করতেছে। তো রিফাত ভয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ছে, মানে একদম চোখ বন্ধ করে দোয়া পড়তেছে আর গায়ের মধ্যে কমফোর্টার টেনে। মনে মনে চিন্তা করতেছে জিনিসটা খুবই ভৌতিক, আর আমি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চাই না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে হরর মুভির মতো। এই চিন্তা করে সে দোয়া পড়তেছে, চিন্তাছে আমি জানি এগুলো কিছু না দেখি, এগুলো চিন্তা করে চোখ বন্ধ করে সে শুয়ে রয়েছে আর দোয়া পড়তেছে। তো এরকম একসময় সে ঘুমায় গেছে। তার ঘুম এক সময় ভাঙলো, ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্ন দেখতেছিল। সে এটা মনে করতে পারে না যে কি দেখতেছিল, বাট দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙছে। এবং ঘুম যখন ভাঙছে সে একটা শব্দ শুনতেছিল, কেমন জানি ক্র্যাচ ক্র্যাচ, যে পোকা যেমন গাছ কাটলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। এবং সে তাকায়, উঠে তাকায় থাকে, তখনও শব্দ হচ্ছে ক্র্যাচ ক্র্যাচ, আর ঘরের মধ্যে অন্ধকার। তো রিফাত যখন ঘুমাইছে তখন কিন্তু ঘরের মধ্যে তার টেবিল ল্যাম্প জ্বলতেছিল, কিন্তু এখন অন্ধকার পুরা। তো রিফাত প্রথমে ভয় পেয়েছে এবং ক্রাচ ক্রাচ করে শব্দ হচ্ছে, একটা অনেকটা কাট কাটে না পোকা, সেরকম কাট কাটা পোকার মতো শব্দ। তো রিফাত ফার্স্টে চিন্তা করছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়, আর হয়তো রাতের বেলা এত রাতে আর জেনারেটর অন করে নাই, ওই বিল্ডিংয়ে জেনারেটর ছিল, তো মনে করছে যে বিল্ডিংয়ের যে লোক তারা জেনারেটর অন করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু এই যে
ক্রচ ক্রচ শব্দ কিসের হচ্ছে কাটকাটার মতো। তো সে আস্তে করে মানে তার মুখের সামনে সে কমফোর্টার টেনে নিছিল, মানে এই গরমের মধ্যে কিন্তু সে ঘেমে আছে। তো সে আস্তে করে কমফোর্টারটা সরায় দেখে যে তার শরীর ঘেমে আছে, আর ঘরের মধ্যে কেমন জানি একটা পরিবেশ, ফ্যান ঘুরতেছে কিন্তু একটা গুমোট একটা পরিবেশ ঘরের ভিতরে। সে ফিল করে সে ছাড়াও ঘরের মধ্যে আর কেউ আছে। এটাতে তার সারা শরীর একদম কাটা দিয়ে যায়। সে চিন্তা করে ঘরের মধ্যে কে আছে। সে আস্তে করে মাথাটা একটু সরায় দেখার চেষ্টা করে। তার কেন জানি মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জানলার ওই পাশে যে রাতের আলো এসে পড়ছে এটাতে তার বিছানার পাশে খানিকটা আলোকিত হইতেছে। তার কাছে মনে হচ্ছে যে তার যে পড়ার টেবিল, কম্পিউটার টেবিলটা, তার পাশে কেউ বসা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্তিত্ব টের পাচ্ছে, মানে রিফাত একটা অস্তিত্ব টের পাচ্ছে। তো সে ভয়ে মানে প্রচণ্ড ভয় পেয়েছে রিফাত, মানে জমে যাওয়ার মতো অবস্থা। তার কিছু করার নেই, প্রচণ্ড ভয় পেয়েছে, এবং তার এমন একটা প্রেশার হয়েছে জল বিয়োগ করতেই হবে, মানে এর কোনো উপায় নেই, তার প্রচণ্ড জল বিয়োগের প্রেশার হয়েছে। এখন ভয়ে মানে সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠছে, কিছু করার নাই। সে হেঁটে আন্দাজে অন্ধকারের মধ্যে সে বুঝতেছে যে তার বাথরুমের দরজায় ওই জায়গায়, সে বাথরুমের দরজার কাছে গেছে, গিয়ে বাথরুমের লাইটের সুইচটা টিপ দিছে। সুইচ টেপ দেওয়ার সাথে সাথে ভেতরে বাতি জ্বলে উঠছে। তো বাথরুমের ভেতরে যে বাতি জ্বলছে, নিচের যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাতিটা দেখা গেল তার কাছে ওই যে একটা অদৃশ্য অনুভূতি ছিল রিফাতের, মনে হচ্ছিল ঘরে কেউ আছে, অনুভূতিটা টাস করে চলে যায় ওই বাতিটা জ্বালার পর। রিফাত একটু হাঁপ ছেড়ে বাঁচে, সে আস্তে করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা সে লাগায় সে তার মতো তাড়াতাড়ি পানি ছেড়ে তার মুখে পানির ছিটা দেয়। তারপর সে তার কাজ সেরে সে ভালো মতো তার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, চিন্তা করছে হাত মুখটা ভালো মতো ধুই। তো হাত মুখ ধুচ্ছে, কলের তো একটা সাউন্ড পানির পড়তেছে এখানে, রাতের একদম নিস্তব্ধতার মধ্যে কলের পানির সাউন্ডও বেশ লাউড মনে হচ্ছে। এর মধ্যে তার কাছে মনে হলো সে জানি কোথায় শব্দ পাচ্ছে, সুরের মতো শব্দ, নারী কণ্ঠে। তো রিফাতের কিন্তু শরীর কেঁপে উঠে, মানে একদম মানে ভয় পেয়েছে সে, কোত্থেকে নারী কণ্ঠের গানের শব্দ আসতেছে। তো সে আস্তে করে কলটা বন্ধ করার সাথে সাথে টের পায় যে তার ঘরের ভেতরে কেউ ওই সুরটা ভাজতেছে মুখে, ওই যে সেই মেয়ের কণ্ঠে। রিফাত মানে ভয়ে কি করবে সে বলতে পারতেছে না, মানে তার মানে শরীর পুরো জমে গেছে, সে কাঁপতেছে থরথর করে, সে কি করবে বুঝতে পারতেছে না। তো রিফাত চিন্তা করতেছে যে সে কি ঘর থেকে মানে এই বাথরুম থেকে বেরোবে, এই সাহস তার আর হচ্ছে না। ঠিক এই সময় সে শব্দ পেল যে তার বাথরুমের দরজার মধ্যে কি এরকম ঘষতেছে কিছু, মানে ওই যে কাইন্ড অফ লাইক যদি হাতের নখ দিয়ে টানে টর্ট করে শব্দ হয়, বাথরুমের দরজায় এই শব্দটা হচ্ছে। রিফাত 2 পা পিছায়, ওখানে একটা বাথটাব ছিল, বাথটাবের পাশে বসে পড়লো সে ভয়ে। সে শব্দ পাচ্ছে বাথরুমের দরজারই পাশে, ওই সুরটাও পাচ্ছে, এই শব্দটাও পাচ্ছে, নখ দিয়ে দরজার মধ্যে আঁচড় কাটার। তো ভয়ে কাঁপতে কাঁপতে সে মানে তার সেন্স হারায় ফেলবে এরকম সময় সে আজানের শব্দ শুনলো। হঠাৎ বেশ জোরে লাউড শব্দ হয়েছে কাছেই। এই শব্দটা হওয়ার সাথে সাথেই এই যে স্ক্র্যাচ বা ওই সুর সব থেমে গেছে, কিচ্ছু নাই। তো রিফাত মানে থরথর করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরোইছে, দরজা খুলছে, দেখছে রুমের মধ্যে একদম নর্মাল রুম, স্বাভাবিক। তো সে গেল, যে দেখলো যে তার ওই যে টেবিল ল্যাম্প ওইটা নিভানো, সেটা জ্বালাইলো টেবিল ল্যাম্পটা। জ্বালানোর পর খুব আশ্চর্যজনক ব্যাপার যে তার টেবিলের উপর যে অ্যাপল রাখা ছিল, অ্যাপলটা নাই। পাউরুটির পিস 2টা আছে, বাট অ্যাপলটা ওখানে নাই। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। তার রুমে কে ঢুকছে, ছিটকানি লাগাই দিয়েছিল সে, রুমে যে ঢুকে কিন্তু সে ছিটকানি লাগাইছিল, বাতিটাই বা কে নিভাইছে, অ্যাপলটাই বা কই। তো তখন সে দেখে তো মানে ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে, সময় আজানও হচ্ছে। তো রিফাত মানে ওই দিন অনেক দিন পর ভয়ে সে তাড়াতাড়ি আবার বাথরুমে যায়, অজু করে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ বসে থাকে, বসে ওই যে সেই যতটুকু দোয়া দুরুদ শিখছিল জীবন ওগুলো পড়ে চিন্তা করে যে মানে আমি আজকে বেরোলে আজকে আলাপ করবো কারোর সাথে। তো যখন মানে মোটামুটি দিন হয়, ওর ঘুম আসতেছিল অনেক, কিন্তু ঘুমাইতে পারে না ভয়ে, কারণ তাদের বাসায় যে ওই বাকি যে 2 জন রুমমেট আছে ওরাও খুব একটা বেরোয় না, এরকম ঘর মানে মোটামুটি এরকম নীরবই থাকে। তো সে ভয় ওই দিন আর করতেছিল না। যখন বেলা একটু হয়েছে, তার ইউনিভার্সিটি যাওয়ার সময়, সে রেডি হয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যে সে ওই ক্যাম্পাসে তাদের এক বড় ভাই ছিল, উনি আবার একটু প্র্যাকটিসিং মানুষ, রিফাত ওনাকে চিনত আগের থেকে। তো ওনার কাছে যায়, ওনাকে খুঁজে বের করার পর বলে যে ভাই আমার তো একটা সমস্যা হয়েছে। তো বড় ভাই বলে কি ব্যাপার, বলে যে এরকম হয়েছে, আমি এরকম শুনছিলাম, এই এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এটা না, স্বাভাবিক না, অতিলৌকিক জিনিস। তো বড় ভাই বলে যে অবশ্যই এটা অতিলৌকিক জিনিস, তুমি যা বলছো এটা যদি সত্যি হয়, বলতে আমি আপনারা কেন মিথ্যা বলবো।
বলে না তুমি মিথ্যা বলো নাই, আমি বলতেছি না তুমি মিথ্যা বলছো, বাট যদি এরকম কিছু হয় তো এটা অবশ্যই অতিলৌকিক। একটা জিনিস হতে পারে রিফাত, যে এটা তোমার কল্পনাও হতে পারে, তুমি হয়তো ফ্যান্টাসাইজড হইছো ওই প্র্যাকটিস প্যাডে, যে কাউকে দেখছো, দেখে হয়তো তুমি, রিফাত বলে ভাই প্লিজ আমাকে এটা বলেন না, আমি এরকম না, আমার মাথায় ওরকম আসার কথাও না, ওরকম কাউকে দেখি নাই আমি, ওই দিন ওই জিনিসটাই ওইখানে হয়েছে। তখন সে বড় ভাই বলে আচ্ছা তাহলে এটা ভাবার বিষয়, মানে মানে তোমার সাথে কিছু একটা হয়তো আসছে ওখানে, তোমাকে ফলো করতেছে এবং তোমার সাথে ওইটা আছে আশেপাশে, তোমার সাথে কোনোভাবে ওইটা কানেক্টেড হয়ে আছে এবং ওইটা তোমার সাথে ওই জায়গার থেকেই অ্যাটাচ হয়েছে তোমার সেই প্র্যাকটিস প্যাড থেকে এবং আসছে, এবং এই কাহিনী, এবং তুমি ওই সুরটা তুলে ঠিক করো নাই, তোমার মিউজিকের ওই সে তোমার গিটারে ওইটা তুলে ঠিক করো নাই, ইটস নট রাইট, তুমি আবার এটা তুলছো, তোমার মাথায় নিশ্চয়ই এখনো আছে। তো রিফাত বলে যে হ্যাঁ আমার মাথায় তো এখনো ঘুরে ভাই সুরটা, বলে ইটস নট রাইট, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করছে কোনো মানে অন্য এন্টিটি তার কোনো সুর তোমার মাথায় ঢুকাই দিছে। হ্যাঁ এই জিনিসগুলো তো তাদের স্পেশাল একটা অ্যাবিলিটি আছে এগুলার। যাই হোক এখন কি করবো, তোমারে দেখি তোমারে নিয়ে যাই কোনো একজন আরেকজনের কাছে, সেখানে নিয়ে তোমার রুকাইয়া করা যায় কিনা। তো রিফাতকে নাকি নিয়ে গেছিল মানে ওই বড় ভাই তাদের এক বড় ভাইয়ের কাছে, যিনি আবার মানে এইসব ব্যাপারে খুব ভালো জানেন, রুকাইয়া টুকাইয়া ভালো জানেন, রাকি উনি। তো ওনার কাছে নিয়ে গেছিলেন, তো উনি নাকি রিফাতকে দেখেই মানে ধারণা করে নেন, বলে যে ওকে দেখেই মনে হইতেছে যে ওর মানে চেহারার মধ্যে যে সাইনগুলো আসছে যে হিজ বিন পজেসড, ওরে পজেস করা হয়েছে। তো যাই হোক ওকে রুকাইয়া করতে হবে। তো রিফাতকে নিয়ে বসেন ওনারা এবং ওই দিন রুকাইয়া করেন আসরের পরে, নিয়ে বসে রুকাইয়া করার পর নাকি রিফাতের মনে নাই, কিন্তু রিফাত কথা বলতেছিল, ওই বড় ভাই বসে ওনাকে যখন নাকি ওনার সামনে দোয়া দুরুদ পড়া শুরু করে এতটুকু মনে আছে, এরপর নাকি রিফাতের কিছু মনে নাই। তো রিফাতের যে বড় ভাই ছিল তার নামও সে বলে নাই, রিফাত বলবে না, এগুলো সব কিছুই সে উজ্জ্বল রাখছে, বলছে যে সে বড় ভাই যে ছিলেন তিনি নাকি পরে রিফাতকে বলছেন রিফাতের উপর নাকি ওইটা হাজির হয়েছিল এসে, এবং একদম স্পষ্ট কথায় বলছে এরকম যে সে ওখানে থাকতো, সে ওই জায়গায় ঘোরাফেরা করতো এবং যখন ওখানে মানুষ পড়তো, ছেলেমেয়েরা ওখানে সে পড়তো তাদের সাথে, এবং ওখান থেকে সে নাকি অনেক ছেলেকে পছন্দও করছে, এরকম তাদেরকে আসরও করছে সেখান থেকে সে, এবং সে একটা ফিমেল, সে নাকি ওই প্রতিনিয়ত সেই মিউজিক প্যাডে ওখানে বসে থাকে, তার খুব প্রিয় হচ্ছে মিউজিক, ওখানে যেই মেটাল মিউজিকগুলো চর্চা হয় যেটা তার খুব ভাল লাগে, মানে সে খুব পছন্দ করে ওই গানগুলো যে গাওয়া হয়, গানগুলো তার খুব পছন্দ, গানের লিরিকগুলোও তার খুব পছন্দ। তো রিফাত যেই মিউজিকগুলো করে সেটাও তার ভালো লাগে। যাই হোক সে মানে এর আগেও রিফাতকে দেখছে, তো ওই দিন নাকি সে রিফাতকে পজেস করছিল। তো যাই হোক ওই বড় ভাই তখন তার মতো জিনিসপত্র তিনি করেন, তার মতো রিচুয়াল মেনটেন করেন, করে ওইটাকে রিফাতের থেকে আলাদা করে দেন, বলে যে না তার কখনো পারবা না, ওর আসতে পারবা না তার কাছে, মানে তার থেকে আলাদা করে দেন তিনি। তো করে দিয়ে রিফাতকে পরে যখন রিফাত আবার যখন তার হুঁশ পেলে, রিফাত নাকি হুঁশ পেলে দেখে যে সে ওই একটা ওনার ওই বড় ভাইয়ের একটা ছিল, ডিভাইন ছিল, সেটার মধ্যে সে শুয়ে আছে। তো যাই হোক রিফাত উঠে বলে কি হয়েছে, বলে যে আমার ঘুম আসছিল অনেক। রিফাত বলছে আমার ঘুম আসছিল অনেক। তো যাই হোক রিফাতকে তারপরে বড় ভাই বলে দেয় যে এই আমল করতে হবে, এই করবা, 5 ওয়াক্ত নামাজ মাস্ট পড়বা, তোমার উপর কিন্তু নজর আছে, আর পারলে ওই প্র্যাকটিস প্যাড আর যেও না, হ্যাঁ ওই প্র্যাকটিস প্যাড আর যেও না, আর তুমি তো সবার ব্যক্তিগত ব্যাপার, কে কোনটা করে, মিউজিক করে কি করে তার ব্যক্তিগত ব্যাপার, বাট যা করবা জীবনে বুঝে শুনে করো, তুমি যদি ধর্মকর্ম প্র্যাকটিস করো ওইভাবে দেখে শুনে যেখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করো। এগুলো বলে বড় ভাই তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, বিদায় নেয়, আর বলে যে কোনো সমস্যা হলে তুমি যোগাযোগ করো আমার সাথে, তুমি যদি এই ধরনের ভয়টা পাও, আর ভয় পেও না, দোয়া পড়বা সবসময়, তাকে দোয়া শেখায় দেয়, বলে এই সূরাগুলো মুখস্থ করবা যদি না পারো। তো রিফাত আসে ওই বড় ভাইয়ের কাছ থেকে, এবং রিফাত মোটামুটি মেনে চলার চেষ্টা করে। এরপর থেকে রিফাত আর কখনো ওই যে নামাজ পড়া থামায় নাই, সে সবসময় নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবং বলছে যে আর ওরকম ভয় পায় নাই। রিফাত আর ওই প্র্যাকটিস প্যাডে আর কখনো যায় নাই, সে যেত না, যেহেতু তাকে মানা করছে বড় ভাই, যেত না। তার কাছে মাঝে মাঝে মনে হতো যে তার আশেপাশে কিছুর একটা আবির্ভাব ঘটে, এটা রিফাত মনে হতো। যখনই সে ওইটা হইতো তখনই সে দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলতো। তো এরপর থেকে আর এরকম হয় নাই। তো এর মাঝে অনেক বছর চলে গেছে, রিফাত এখন আর মিউজিক করেন না, তিনি প্রফেশনাল জীবনে আছেন, ব্যবসা করেন, বিয়ে করছেন, সন্তান আছে, এরকম কিছু আর তিনি দেখেন নাই। তবে একবার তার কাছে কেন জানি মনে হয়েছিল, এই বেশি দিন না 2-3 বছর আগে, তারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে তিনি ছিলেন একটা রুমে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হয়েছিল রাতের বেলা উঠে যখন তিনি পানি খেতে যান,
ঠিক আগের মতো সেই ফিলটা একটু হয়েছিল যে তাদের যে আরেকটা রুম আছে, সেকেন্ড বেডরুম ওই পাশে, ওখানে কেউ থাকে না, জাস্ট বিছানা রাখা, কেউ যদি আসে থাকে, তার কাছে মনে হয়েছিল যে ওই বেডরুমে কেউ একজন আছে, সেরকম একটা ফিল পাইছিল। তো যাই হোক, সাথে সাথে নাকি রিফাত দোয়া পড়ে এসে আস্তে করে ঘরে এসে লাগায় দেয়, বা ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ছিটকানি লাগায় দেয়। আর ওই দিন রাতে ঘর থেকে আর এমনি বের হয় নাই। তো এরপর আর কিছু হয় নাই নর্মালি। তো রিফাত বলছে যে অনেক সময় কিন্তু হয় মানুষের আশেপাশ দিয়ে অনেক এনার্জি এরকম চলাফেরা করে। তো সে যেহেতু জীবনে এই জিনিসটার সাথে একবার তার এরকম একটা এনকাউন্টার হয়েছে, এরকম কিছু আশেপাশে আসলে সে বুঝতে পারে। তো যাই হোক, এই ছিল রিফাত মাহতাবের ঘটনা। যখনই আমার চোখ দুটো সিসিটিভির মনিটরটার দিকে গেল, আমার পুরো শরীর পাথরে জমে গেল। স্ক্রিনে পরিষ্কার দেখছিলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ওই জ্যাকেট পরা লোকটার কোনো মাথা নেই। তার গলা কাটার জায়গা থেকে ফিনকি দিয়ে কালো রক্ত ছুটে এসে কাচের কাউন্টারটা ভিজিয়ে দিচ্ছে। অথচ আমি যখন সরাসরি আমার চোখের সামনে তাকাচ্ছি, তখন দেখছি লোকটা একদম স্বাভাবিকভাবে মাথা নিয়েই দাঁড়িয়ে আছে। আর তখনই বোতের ভেতরের এসিটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল এবং সব আলো নিভে গেল। শুধু একটা লাল ইমার্জেন্সি লাইটটা জ্বলতে লাগলো। লোকটা তার দুটো বরফ শীতল হাত কাউন্টারের ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে আমার দুই কবজি শক্ত করে চেপে ধরল। সেই হাতের নখগুলো মুহূর্তের মধ্যেই 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে পড়ছিল। একটা তীব্র পচালাসের গন্ধ আমার মাথাটা অবশ করে দিচ্ছিল। তখনই লোকটা তার মাথাটা অস্বাভাবিকভাবে পিছনের দিকে তথা 180 ডিগ্রি ঘুরিয়ে একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে বলল, টাকা তো অনেক গুনেছিস জিসান, কিন্তু তুই তো জানতিস না ঠিক 1 বছর আগে এই রাতেই ডাকাতরা এই বোতের ভেতর আমার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। এই ঘটনা 2025 সালের মে মাসের মাঝামাঝি সময়ে। আমার নাম জিসান আহমেদ। আমি ঝিনাইদহ সদর এলাকার একটা বেসরকারি ব্যাংকে এটিএম বুথে সিকিউরিটি গার্ড এবং নাইট ক্যাশ ইনচার্জ হিসেবে পার্ট টাইম চাকরি করতাম। সেদিন ছিল একটা গুমোট মঙ্গলবার। রাত তখন আনুমানিক 2:35। ঝিনাইদহ শহরের এই চত্বরটা এমনিতে একটু নিরিবিলি, আর মাঝরাতের পর রাস্তাঘাট একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বুথের বাইরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল, আর চারপাশটা ছিল একদম নিঝুম। আমি তখন বুথের ভেতরের ছোট ক্যাশ কাউন্টারে সেখানে বসে পরের দিনের জন্য টাকা গোছাচ্ছিলাম। হুট করেই এটিএম বুথের ভারী কাচের দরজাটা ঠেলে জ্যাকেট পরা এক ভদ্রলোক ঢুকে, এবং তার পরনে ছিল মাথায় একটা কালো ক্যাপ, যার কারণে তার মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। উনি এটিএম মেশিনের দিকে না গিয়ে সরাসরি আমার ক্যাশ কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন। আমি ভাবলাম হয়তো ওনার কার্ড আটকে গেছে বা কোনো সমস্যা হয়েছে, তাই আমি ভদ্রতা বশত জিজ্ঞেস করলাম, ভাই কোনো সমস্যা? আপনি কি টাকা তুলতে পারছেন না? তখন লোকটা কোনো কথা বললেন না। ওনার হাত দুটো পকেটে গোছা ছিল। ওনার এই নীরবতা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। হুট করে আমি খেয়াল করলাম বুথের ভেতরের তাপমাত্রা যেন এক পলকে মাইনাসে নেমে গেছে। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছিল, আর হাত পা কাঁপতে শুরু করছিল। একই সাথে কই থেকে যেন একটা তীব্র কাঁচা রক্তের এবং পচা মাংসের গন্ধ ছাড়তে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে ওনার দিকে কড়া নজরে তাকালাম।
লোকটা তখনও ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখের পলক পড়ছিল না। ঠিক তখনই আমার নজর গেল টেবিলের কোণে থাকা সিসিটিভি মনিটরটার দিকে। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি একদম শুরুতেই বলেছিলাম। স্ক্রিনে লোকটার কোনো মাথা ছিল না, অথচ আমার চোখের সামনে সে মাথা নিয়ে দাঁড়িয়েছিল। আর সঙ্গে সঙ্গেই বুথের লাইটগুলো দপ দপ করে নিভে গিয়ে লাল সে লাইটটা জ্বলতে শুরু করলো। ওনার সেই বরফ শীতল কঙ্কালসার হাত দুটো আমার দিকে দুই কবজি খমচে ধরতেই আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেছে। ওনার সেই মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে যখন ওনার ওপর নেওয়া চোখ দুটোর শূন্য কোটার আমার দিকে তাক করলেন, আর ওনার চোয়ালটা ঝুলিয়ে ফিসফিসিয়ে বললেন, ঠিক 1 বছর আগে এই রাতেই ডাকাতরা এই বুথের ভিতর আমার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। তখন ওনার মুখের সেই তীব্র পচা গন্ধ আর বাতাসের হিমশীতল ঠান্ডা আমাকে প্রায় অচেতন করে ফেলছিল। ওনার লম্বা নখগুলো আমার কবজির মাংস ভেদ করে ভেতরে ঢুকে হাড়ে গিয়ে ঠেকছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার হাত দুটো কেটে আলাদা হয়ে যাবে এবং আমি এখানেই রক্তক্ষরণে মারা যাব। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ঠিক যখন আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, বুথের বাইরে মেন রাস্তায় একটা পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। ওই সাইরেনের শব্দটা বাতাসে ভেসে আসার সঙ্গে সঙ্গেই এক পলকে আমার কবজির ওপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। বুথের লাইনগুলো আবারও স্বাভাবিকভাবে জ্বলে উঠল। ঘরের ভেতরে সেই লাল আলো আর পচা গন্ধ 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। আমি ছিটকে কাউন্টারের মেঝেতে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন অন্য শিফটের গার্ড এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তখন ডাক্তাররা আমার 2 কবজিতে গভীর 4টে নখের কালো দাগ দেখে অবাক হয়েছিলেন। পরে যখন আমি ব্যাংকের ম্যানেজার স্যারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলি, তিনি ফুটেজ দেখে ফ্যাকাশে হয়ে যান। ফুটেজ দেখা যায় রাত 2:35 বুথের দরজাটা নিজে নিজে খুলে গিয়েছিল এবং আমি কাউন্টারের সামনে শূন্যে বাতাসের দিকে তাকিয়ে একাই হাত পা ছুড়ছিলাম। সেখানে কালো কোনো মানুষই ছিল না। তখন ম্যানেজার স্যার আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, জিসান, তুমি হয়তো জানো না, ঠিক 1 বছর আগে এই মে মাসের এক মঙ্গলবার রাতেই এই বুথে একজন সিকিউরিটি গার্ডকে ডাকাতরা গলা কেটে খুন করে সমস্ত ক্যাশ লুট করেছিল। ওনার লাশটা ওভাবেই কাউন্টারের সামনে পড়েছিল। আজ ওনার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে। তখন আমি আর 1 মুহূর্তেও ওই ব্যাংকের চাকরি করিনি। সেদিনই ইস্তফা দিয়ে চলে আসি। আজ প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আজ রাতেও যখন আমি কোনো এটিএম বুথের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকি, আমার তখন সিসিটিভি ক্যামেরাগুলোর দিকে তাকাতে বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝে স্ক্রিনের ভেতরের অবয়বটা, তার মাথাটা আবার হাওয়া হয়ে যাবে এবং আমাকে বলবে, চলো এবার তোমাকে আমি আবারও নিতে আসছি। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে পাঠানো লাবণীর ঘটনা। লাবণীরা থাকতো কলকাতা থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের কোনো একটি প্রত্যন্ত গ্রামে। ঘটনাটি ঘটে 2016 সালে। 2016 সালে লাবণী কলকাতার একটি কলেজে অ্যাডমিশন পেয়ে যায়। এটাতে লাবণী খুবই এক্সাইটেড ছিল। তার অনেক দিনের স্বপ্ন ছিল সে কলকাতায় গিয়ে পড়বে।
কিন্তু লাবণীর বাবা মা রাজি ছিলেন না, কারণ কলকাতাতে তাদের পরিচিত কেউই নেই। পরিচিত বলতে তাদের এক দুঃসম্পর্কীয় আত্মীয় থাকে। তো তারা তো প্রথমে রাজি ছিল না তাদের মেয়েকে কলকাতায় পাঠাতে, কিন্তু লাবণীর জেদের কাছে শেষ পর্যন্ত তারা পরাজিত হয় এবং তারা তাদের মেয়েকে কলকাতায় পাঠায় পড়াতে। প্রথম দিন যখন লাবণী কলকাতায় এসে সে তার সেই আত্মীয়ের বাড়িতে ওঠে। সেখান থেকেই সে কলেজের সব ভর্তির কাজ শেষ করে। এরপর 2 থেকে 3 দিনের মধ্যেই লাবণী একটি ছাত্রী হোস্টেল খুঁজে বের করে এবং সে সেখানে সিট নিয়ে নেয়। এরপর থেকে সে সেই হোস্টেল থেকেই কলেজে যাতায়াত করত। এভাবে 2 মাস কেটে যায়। 2 মাস পর হঠাৎ লাবণীর মনে হতে থাকে যে সে যদি একটা টিউশনি করায় সেক্ষেত্রে তার খুব উপকার হয়। তো সে তার পরিচিত বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা আছে তাদের বলে রাখে একটা টিউশনি খুঁজে দেওয়ার জন্য। তো তারা তাকে আশ্বস্ত করে যে তারা পেলে তাকে জানাবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তার ক্লাসেরই একটা ছেলে একদিন তার কাছে এসে বলে যে তার কাছে একটা টিউশনির সন্ধান আছে। লাবণী খুবই কিউরিয়াস হয়ে যায়, সে জিজ্ঞেস করে যে কিরকম। তখন সেই ছেলেটা বলে যে একটা 5-এ পড়ুয়া মেয়েকে পড়াতে হবে এবং তারা সেজন্য যে বেতনের কথা বলছে সেটাও মোটামুটি অনেক ভালো। তো লাবণীও খুব এক্সাইটেড হয়ে যায়। তো লাবণীর মনে এক ধরনের সন্দেহ জাগে, কারণ 5-এ পড়া কোনো মেয়ের জন্য এত টাকা বেতন কোনো ফ্যামিলি দেবে না। তো সে একটু সন্দেহবশতই সে ছেলেকে জিজ্ঞেস করে যে এত টাকা বেতন দিতে চাচ্ছে কেন, আসলে এত টাকা বেতন তো দেওয়ার কথা না। তো সেই ছেলেটা বলে যে আমিও ঠিক জানি না, আমিও আরেকজনের থ্রুতে এই খবরটা পেয়েছি, তুমি নাম ঠিকানা নাও, তুমি নিজে গিয়ে কথা বলে দেখো যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করলা। তো লাবণীও রাজি হয়ে যায়। সে সেই ছেলের কাছ থেকে সেই বাড়ির ঠিকানা এবং নাম্বার নিয়ে নেয়। পরদিন বিকেলবেলা সে সেই ঠিকানা মতো চলে যায়। সেই ঠিকানাটা ছিল কলকাতার দক্ষিণে একেবারে শেষে। সে যখন সে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় সে দেখতে পায় দোতলা একটা বাড়ি। বাড়িটা দেখতে খুবই পুরনো। সে একটু সন্দেহের চোখে সে বাড়িটার দিকে তাকিয়ে থাকে এবং কেন জানি তার ভেতর একটু অস্বস্তি হচ্ছিল, তার এই বাড়িটার ভেতরে যেতে ইচ্ছা করছিল না। তারপরও সে সেই বাড়িটার ভেতর যায়, গিয়ে তার সাথে দেখা হয় তার সেই ছাত্রীর বাবা মার সাথে। লাবণীর কাছে এই ফ্যামিলিটাকে খুবই ভালো লাগে এবং সে চিন্তা করে যে আসলে লোকজন কেন কন্টিনিউ করতে পারতো না। তো এভাবে কথাবার্তা বলার পরদিন থেকে সে টিউশনিতে আসবে এই কথা বলে সে সেই দিনের মতো চলে আসে। এখানে বলে রাখা ভালো, সেই ছাত্রীদের বাড়ি ছিল দোতলা এবং তারা ফ্যামিলি সহ সেই দোতলাতেই থাকতেন এবং নিচতলাটাকে লাবণীর কাছে মনে হয়েছিল খালি, কেউ ওই জায়গায় থাকে না। সে যখন সে বাসা থেকে নামছিল তখন সে সন্ধ্যা হয়ে গেছে এবং সিঁড়ির লাইটও ছিল না। তাই সে যখন দোতলা থেকে নিচতলায় নামতেছিল তখনই তার ভেতর কেমন জানি অস্বস্তি দানা বেঁধে ওঠে। তার খুব ভয় লাগছিল, তার মনে হচ্ছিল সিঁড়ির নিচে কেউ ওত পেতে বসে আছে। হঠাৎ করে তার ভেতর এই ধরনের ফিলিংস কেন আসছে সে জানে না এবং সে গ্রামের মেয়ে, সে এই বিষয়গুলোতে অভ্যস্ত এবং সে যথেষ্ট সাহস রাখে। সেদিনের মতো সে নিচে নেমে চলে আসে তার বাসায় আসার পরও তার কাছে এই ব্যাপারটা, অর্থাৎ সেই নিচতলার সিঁড়ির সামনে তার এই অস্বস্তি যে ব্যাপারটা, এটা তার কাছে কেমন জানি এক ধরনের খুঁতখুত লাগছিল তার মনের ভেতর, যে এটা তার সাথে কেন হলো। তারপরও এটাকে নিজের মনের ভুল মনে করে সে সেদিনের মতো রাতের বেলা ঘুমিয়ে যায়। পরদিন বিকেলবেলা লাবণী সে বাড়িতে আবার যায়। সেদিনও সে যখন সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল তার কেমন জানি একটু অস্বস্তি কাজ করতেছিল, তার ভেতর কেমন জানি একটি ভয় দানা বেঁধে উঠেছিল। তারপরও সে সেই বাড়িতে যাওয়ার পর সে তার ছাত্রীকে নিয়ে প্রথম দিন পড়াতে বসে। সে দেখতে পায় তার ছাত্রী মোটামুটি মনোযোগী। তার জন্য নাস্তা নিয়ে আসে সেই বাড়ির একটি কাজের মেয়ে। সেই মেয়েটার বয়স বেশি না, 12-13 বছর। সেই মেয়েটা
লাবণীকে নাস্তা দিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে লাবণী সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু বলবা? তখন সে কাজের মেয়েটা বলে যে আপা, এই বাড়িতে ভূত আছে, এই বাড়িতে অনেক কিছুই দেখতে পাবেন, আপনি এসব বিষয়ে ভয় পাবেন না। অনেকেই এই বিষয়গুলো দেখে, তো আপনাকে আমার অনেক ভালো লাগছে এবং আপনি যাতে ভয় না পান এজন্য আমি আপনাকে আগে আগে বলে রাখলাম। তো এটা শোনার পর লাবণী একটু অবাক হয় এবং সে মেয়েটার উপর একটু রাগও করে যে এই মেয়েটা শুধু শুধু তাকে ভয় দেখাতে চাচ্ছে, হয়তো তাকে পছন্দ না তাই হয়তো। তো এরপর থেকে আসলে ওই মেয়েটার প্রতি লাবণীর এক ধরনের রাগ কাজ করতো যখনই সে মেয়েটাকে সে দেখত। তো সেদিন সে যখন টিউশনি শেষ করে বাসার দিকে যাচ্ছিল তখনও প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সেদিনও যখন সে সিঁড়ি দিয়ে নামছিল, সে সিঁড়ির নিচতলার সিঁড়ির কাছে আসার পর তার সারা শরীরে আবার কাঁটা দিয়ে ওঠে। তার কেন জানি বারবার মনে হয় সে যখন এই নিচতলায় এসে দাঁড়ায় কেউ তাকে লক্ষ্য করে। তার সিক্স সেন্স বলে দেয় যে তার দিকে কেউ তাকিয়ে আছে। ব্যাপারটাতে আসলে লাবণী খুবই অস্বস্তির ভেতর পড়ে যায়। সেদিনের মতো সে বাসায় চলে আসে। সেদিন রাতের বেলা লাবণী যখন ঘুমাচ্ছিল তখন সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে সে একটা বিশাল বাগানের ভেতর দাঁড়িয়ে আছে। সেই বাগানে অনেকগুলা গাছ এবং সব গাছেই বিভিন্ন ফল ঝুলে আছে। সে একটু অবাক হয়েই সেই বাগানের ভেতর দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে তার সামনে সে সবুজ বাগানগুলো হঠাৎ করেই শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে। ফলগুলো তার চোখের সামনে পচে যাচ্ছে, গাছের পাতা মরে যাচ্ছে। সে চারদিকে একটা অবর্ণনীয় আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তার সামনে মাটির নিচ থেকে কিছু একটা ঘুরে বের হয়ে আসে। সেটা দেখে সে আতঙ্কে একটা চিৎকার দেয়। তার সামনে যে অবয়বটি ছিল সেটা দেখতে ছিল দুই ধরনের প্রাণীর মতো। সে অবয়বটার মুখটা ছিল শেয়ালের এবং সে অবয়বটার নিচের অংশ অর্থাৎ পা ছিল মাকড়সার মতো। এটা দেখে লাবণী একটা চিৎকার দেয়। সেটাতেই তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে অনেক দিন এই ধরনের খারাপ স্বপ্ন দেখে না, কিন্তু এই টিউশনিটা শুরু করবার পর তার এই ধরনের খারাপ স্বপ্ন দেখা শুরু হয়েছে। পরের দিন লাবণী আবার যায় সেই বাসায় পড়াতে। সে চিন্তা করে যে এসব তার টোটালি মনের ভুল, আর কিছুই না। সে বাড়িতে পড়াতে যায়। সেদিন যখন সে তার ছাত্রীকে পড়াচ্ছিল তখন সে জানতে পারে সেই কাজের মেয়ের মাধ্যমেই যে এই বাড়ির যে বড় ছেলে সে পাগল, তাকে নিচতলায় একটা রুমে বেঁধে রাখা হয়। তো এই কথা শোনার পর লাবণী খুব অবাক হয়। সে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করে কিভাবে পাগল হলো। তখন সে কাজের মেয়েটা জানে না। সে কাজের মেয়েটা বলে যে সে জানে না। তো এই কথা শোনার পর লাবণী একটু অবাক হয়। সে তার ছাত্রীকে জিজ্ঞেস করে যে সে তার যে বড় দাদা সে পাগল কিনা। তো এই কথা শোনার পর সে মেয়েটা বলে যে সে তার দাদা অসুস্থ, তার চিকিৎসা চলতেছে। তখন সে কাজের মেয়ে বলে যে তার সেই বড় ভাই অর্থাৎ তার ছাত্রীর যে বড় ভাই সে বেশ কিছু মাস যাবৎ পাগল অবস্থায় আছে। সে যাকেই দেখে তাকেই মারতে আসে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলে। তাকে এখন শিকল বন্দি করে রাখা হয়। একজন গিয়ে প্রত্যেকদিন খাবার দিয়ে আসে আর খাবার নিয়ে আসে, খালি প্লেট নিয়ে আসে। তো এই কথা শোনার পর লাবণী একটু ভয় পেয়ে যায়, কারণ সে চিন্তা করে যে আমার তো প্রত্যেক দিনই নিচতলার সামনে দিয়ে যেতে হয়। এরপর সেদিন সে টিউশনি শেষ করে বাসায় চলে আসে। আসার পর সে তার যে রুমমেট ছিল তার সাথে এই ব্যাপারটা শেয়ার করে। তো তার রুমমেট এই কথা শোনার পর বলে যে এই ধরনের সমস্যা কিন্তু হয়, এই ধরনের অস্বাভাবিক জিনিসপত্র কিন্তু আমাদের চারপাশে সব সময় থাকে। তুমি যখন ওই বাসায় যাবা তখন তোমার সাবধানে যেতে হবে, কারণ কোন জায়গা থেকে কে তোমার উপর নজর করে তুমি কিন্তু বলতে পারবা না।
তো এই কথা শোনার পর মেয়েটা অর্থাৎ লাবণী একটু সচেতন হয়ে যায়। তখন সে তার রুমমেট বলে যে তার এক পরিচিত চাচি আছে যিনি এই ধরনের তান্ত্রিক বিদ্যার সাথে জড়িত, তার কাছ থেকেই তার এই রুমমেট অনেক কিছু জেনেছে। তো সেদিনের মতো এই কথাবার্তাই হয় লাবণী এবং তার রুমমেটের সাথে। সেদিন রাতের বেলা লাবণী আর কোনো দুঃস্বপ্ন দেখে না। পরদিন সে যখন আবার তার সেই টিউশনিতে যায়, গিয়ে সে তার ছাত্রীকে পড়াবার পর সে যখন ফিরে আসছিল তখনও সন্ধ্যার কাছাকাছি। সেদিন সে যখন নিচতলা ক্রস করে যাবে ঠিক সেই মুহূর্তেই তার হাতের বামে একটা দরজা ছিল। ততদিনে সে জেনে গিয়েছে যে এই রুমেই তার ছাত্রীর সেই বড় ভাইকে রাখা হয়। সে কি জানি কি মনে করে সে তার কানটা সেই দরজায় দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করে ঘরের ভেতরে। হঠাৎ করে তার মনে হয় কোনো কিছু দরজার দিকে দৌড় দিয়ে আসছে। সে ফ্লোরের উপরে থপ 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 কিছু আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। সে দ্রুত সেই নিচতলা থেকে বের হয়ে আসে। সে এত ভয় পেয়ে গিয়েছিল, সে এক নিঃশ্বাসে কতদূর জোরে জোরে হেঁটে চলে আসে। এরপর এক জায়গায় দাঁড়িয়ে সে চিন্তা করে যে সে কি পরিমাণ ভয়টা পেয়েছে এবং সে কি বোকামিটা করেছে। এরপর লাবণী আবার তার রুমে ফিরে আসে। সে তার রুমমেটের সাথে আজকের ঘটনাটাও খুলে বলে। তো তার রুমমেট বলে যে পরদিন সে তাকে তার সেই চাচির কাছে নিয়ে যাবে। সেই তার চাচি তাকে কিছু দিলে হয়তো সেই ভয় পাওয়া থেকে মুক্তি পেতে পারে। পরদিন সকালবেলা ক্লাসের পর সে তার রুমমেটের সাথে সেই রুমমেটের চাচির বাসায় যায়। সে গিয়ে দেখতে পায় এই মহিলা তান্ত্রিক বিদ্যায় সিদ্ধ। তার বাসায় অনেক ভয়ঙ্কর জিনিসপত্র আছে যেগুলা দিয়ে সে মহিলা সাধনা করেন। সে মহিলা লাবণীকে দেখেই বলে ওঠেন যে তোর উপর তো খারাপ কিছু নজর আছে। এই কথা শুনে লাবণী একটু রেগে যায়। তার কাছে এই মহিলাটাকে ফ্রড মনে হয়, যে মহিলা কোথাকার কোন মহিলা আমাকে দেখেই আমাকে এই কথা বলতেছে। তার কাছে মনে হয় মহিলাটা ধান্দাবাজ। তো এক পর্যায়ে সেই মহিলাটা লাবণীর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তার হাতে একটা কাগজের টুকরা দেয় এবং সে বলে যে তুই যখন ওই বাড়িতে যাবি এই কাগজের টুকরাটা তোর ওড়নায় বেঁধে রাখবি, তাহলে আর ভয় পাবি না। তো এই কথা শোনার পর লাবণী একটু চমকে ওঠে। সে বলে যে এই মহিলা কিভাবে জানলো আমি এক বাড়িতে যাই? আমি তো তার কাছে কোনো ঘটনাও বললাম না বা তার কাছে আমার সমস্যার কথাও এখনো খুলে বললাম না। এই মহিলা কিছু বলার আগেই কিভাবে বলে ফেলল? তো তার ভেতর এই বিশ্বাসটা আরো পাকাপোক্ত হয়। এরপর সে সেই বাড়িতে আবার যায় পরদিন। কিন্তু আজকে তার ভেতর সেই অস্বস্তিটা আরো বেশি কাজ করতেছে। তার কাছে মনে হচ্ছে যে আজকে ভয়টা আরো তার কাছে বেশি লাগছে। সে সেদিন তার ছাত্রীকে যখন পড়ানো শুরু করে তখনও তার পুরো মনোযোগ সে ছাত্রীকে পড়াবার ভেতর ছিল না। সে ভয় পাচ্ছিল যে কোথা থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। এই ধরনের অস্বস্তি আজকে তার পুরো সময় মনে হচ্ছে। হঠাৎ করেই তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন সে সেই কাজের মেয়েটাকে জিজ্ঞেস করে যে ওয়াশরুমটা কোন দিকে। তো কাজের মেয়েটা তাকে নিয়ে সেই ওয়াশরুমের সামনে দিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যে আপুমনি আমি কি দাঁড়াবো এখানে? তো লাবণী বলে যে না, তোমার দাঁড়াবার দরকার নেই। লাবণী ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করে দেয়। সে যখন ওয়াশরুমের ভেতর ছিল তখন হঠাৎ করেই ওয়াশরুমের লাইট নিভে যায়। লাবণীর শরীর একটা ধাক্কা খায় এই লাইট চলে যাওয়ার কারণে। সে হঠাৎ চমকে ওঠে। সে কিছুক্ষণ ঠান্ডা মাথায় সেখানে দাঁড়িয়েছিল। সে বোঝার চেষ্টা করে যে তার সাথে কি হয়েছে। তার প্রথমে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে ওই কাজের মেয়ে হয়তো তাকে ভয় দেখাবার জন্য এই বাথরুমের লাইটটা নিভিয়ে দিয়েছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে তার হাত মুখ ধুয়ে সেই অন্ধকারের ভেতরেই সে এগিয়ে যায় বাথরুমের দরজার দিকে। দরজার দিকে যাওয়ার পর সে দেখে যে তার বাথরুম সে ভেতর থেকে লক করেছিল, সে ভেতর থেকেই খোলা। এত সহজে এই বাথরুমের ছিটকিনি খোলার কথা না।
কিন্তু খুলে গেছে। সে বাথরুম থেকে বের হওয়ার পর সে আবার সেই ছাত্রীকে পড়ানো শুরু করে। তো কাজের মেয়েটা যখন তার সামনে আসে, সে কাজের মেয়েটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে, এই তুমি কি বাথরুমের লাইট নিভাইছিলা? কাজের মেয়েটা বলে না। তো লাবণী বলে, না, তুমি লাইট নিভাইছো, কারণ আমি বের হওয়ার পর দেখতে পাইলাম যে সুইচ অফ করা। তখন সেই কাজের মেয়েটা বলে যে আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছেন, আমি আপনাকে বললাম না এই বাসার ভেতর বিভিন্ন ভৌতিক জিনিসপত্র ঘটে, এটা সেই ভৌতিক জিনিসপত্রের মধ্যে কিছু একটা। তো লাবণী বিশ্বাস করেও আবার করেও না, সে বুঝতে পারে না আসলে কি বিশ্বাস করবে আর কোনটা করবে না। সেদিন সে যখন আবার ফিরে আসছিল বাসায়, সেই দিনও সে সেই দরজার সামনে গিয়ে, অর্থাৎ নিচতলার সেই দরজার সামনে গিয়ে যখন দাঁড়ায়, তখন তার ভেতর আবারও একটা ইচ্ছা জেগে ওঠে। সে আবার তার কানটা সে দরজায় দেয়। সেই দরজায় সে কানটা দেওয়ার পর সে হঠাৎ শুনতে পায় ঠিক তার কানের সামনেই কে জানি হা 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 করে একটা অট্ট হাসি দিয়ে উঠল। এটা শুনে লাবণী এক দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। সেদিন রাতের বেলা লাবণী কোনো মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তার সাথে দেখা হয় একজন মেয়ের। সেই মেয়েটাও ওই বাসায়, যে বাসায় এখন লাবণী টিউশনি করায়, সেই বাসায় টিউশনি করাতো। সেই মেয়েটাও খুব ভয় পেত। সেই মেয়েটাও বলে যে ওই বাসায় গেলে আমি সবসময় ভয় পেতাম, এই জন্য 2 থেকে 3 দিন যাওয়ার পর আমি আর ওই বাসায় যাইনি। তো এটা শোনার পর লাবণী বুঝতে পারে যে ওই বাসায় আসলেই খারাপ কিছু আছে। ব্যাপারটা শুধু সে দেখে নাই, অন্যান্য যারা আগে এই বাসায় টিউশনি করিয়েছিল তারা সবাই দেখেছে বা সবাই বুঝেছে। কিন্তু লাবণীর এই টিউশনির টাকাটার খুব প্রয়োজন ছিল, তাই সে সেই কাগজটা সেদিনে আবার বেঁধে সেই বাসায় পড়াতে যায়। সেদিন সে যখন পড়াচ্ছিল তখন হঠাৎ করে সে বিভিন্ন হট্টগোলের শব্দ শুনতে পায় এবং তার ভেতর থেকে জন্তুর মতো একটা আওয়াজ শুনতে পাচ্ছিল নিচতলা থেকে। হঠাৎ ধুপধাপ ধুপধাপ কিছু দৌড়াদৌড়ির শব্দ এবং সে হঠাৎ দেখতে পায় তার রুমের দরজায় একটা ভয়ঙ্কর দর্শন ছেলে এসে দাঁড়িয়েছে, যার অনেক লম্বা চুল, দাড়ি এবং তার চোখ যেন ধক ধক করে জ্বলছে এবং সেই ছেলেটা তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তার পাশে বসে থাকা তার সেই ছাত্রী বলে ওঠে, দাদা দাদা, তুমি টিচারকে কিছু করো না, তুমি টিচারকে কিছু করো না। তখন লাবণী বুঝতে পারে যে এটাই হচ্ছে তার এই ছাত্রীর দাদা, যে দাদা পাগল। এবং সেই ছেলেটা যখন লাবণীর দিকে লাফ দিয়ে এগিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই এসে ছেলেটাকে ধরে ফেলে। এই ঘটনার পর লাবণী অনেক বড় একটা শক পায় এবং সে তখন সাথে সাথে সেই বাসা থেকে চলে আসে। সেদিন সে বাসায় আসার পর হাত মুখ ধুয়েই শুয়ে পড়ে। সে সাথে সাথেই ঘুমিয়ে যায়। তার রুমমেটও ছিল তার সাথে। সেদিন রাতের বেলা হঠাৎ করেই লাবণীর রুমমেটের ঘুম ভেঙে যায় একটা গঙ্গানির শব্দে। সে দেখতে পায় তার পাশের বিছানায় শুয়ে থাকা লাবণী নিজের গলা নিজেই চেপে ধরে আছে। লাবণীর সেই রুমমেট কোনোভাবেই লাবণীর হাত তার গলা থেকে সরাতে পারছিল না। এক পর্যায়ে সে চিল্লাচিল্লি শুরু করে দেয় এবং সেই হলের মোটামুটি সব মেয়েরাই এসে হাজির হয় সেই রুমে। সেদিন রাতের বেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার একটা কড়া ঘুমের ওষুধ দিয়ে লাবণীকে সেদিন রাতের বেলা ঘুম পাড়িয়ে দেন। পরদিন লাবণীর বাড়িতে খবর পাঠানো হয়। লাবণীর বাবা মা চলে আসে। লাবণীর বাবা মা আসার পর দেখতে পায় তার মেয়ের এই অবস্থা। তার মেয়ে তখনও অচেতন। পরদিন লাবণীর যখন জ্ঞান ফেরার পরও লাবণী আসলে কোনো কথা বলছিল না, সে একদিকে ঠায় তাকিয়ে থাকত। তখন লাবণীর রুমমেট লাবণীর বাবা মাকে পুরো ঘটনা খুলে বলে যে আপনার মেয়ে এরকম একটা বাসায় টিউশনি করাতো, সেখানে সে ভয় পেত। তখন লাবণীর বাবা সেই তান্ত্রিককে, অর্থাৎ সেই লাবণীর রুমমেটের যে চাচি ছিল তার কাছে যায়, গিয়ে এই ঘটনা খুলে বলে। তো সেই তান্ত্রিক লাবণীকে দেখতে সেই জায়গায় আসে, অর্থাৎ লাবণীর বাড়িতে আসে। বাড়িতে আসার পর লাবণীকে দেখে সে বলে যে তার উপর
অনেক বড় কিছু এফেক্ট করেছে এবং তাকে টোটালি পজেস্ট করে ফেলেছে। তাকে যদি এই মুহূর্তে সাহায্য করা না হয়, অর্থাৎ লাবণীর উপর থেকে এই অবয়বটা বা এই খারাপ কিছুর নজরটা যদি কাটানো না যায়, সেক্ষেত্রে লাবণীকে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হবে। তার পক্ষে এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব না। সেই মহিলা চলে যায়। এরপর লাবণীর বাবার কাছে এক হুজুরের সন্ধান আসে। সেই হুজুরকে লাবণীর বাবা নিয়ে আসে। সেই হুজুর লাবণীকে দেখার পর বুঝতে পারে তার উপর খুব খারাপ একটা বয়স্ক জিন নজর দিয়েছে। সেই হুজুর পরে বিভিন্ন রিচুয়াল করার মাধ্যমে সেই জিনটাকে, অর্থাৎ লাবণীর ভেতর থাকা সেই জিনটাকে বের করতে সক্ষম হন। সেই জিনটা খুবই বয়স্ক জিন ছিল। সে প্রথম দিকে জেদ ধরে বসেছিল যে সে লাবণীর শরীর ছেড়ে যাবে না, সে লাবণীকে সাথে করে নিয়েই যাবে। কিন্তু সেই হুজুর তার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে, তার প্রজ্ঞার মাধ্যমে শেষ পর্যন্ত এই জিনটাকে ছাড়াতে পেরেছিলেন। এরপর লাবণী সুস্থ হয়ে ওঠে ধীরে ধীরে। কিন্তু তার সেই সময়কার, অর্থাৎ তার পজেসড হওয়ার সময়কালের কোনো ঘটনা লাবণীর মনে নেই, লাবণী মনে করতে পারে না। এরপর ধীরে ধীরে লাবণী সুস্থ হয়ে ওঠে এবং সে এরপর আর সেই বাড়িতে খোঁজ নিতেও যায় না যে কেন সেই বাড়িতে সে এই ধরনের সমস্যায় পড়েছিল। এরপর তার সেই ফ্রেন্ডের মাধ্যমে সেই লাবণীকে সেই ফ্যামিলি থেকে আসলে পুরো মাসের বেতনই দিয়ে দেওয়া হয়। এটাই ছিল কলকাতা থেকে পাঠানো লাবণীর ঘটনা। আশা করি লাবণীর এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। অনেক বৃষ্টি সেদিন, অনেক। যাই হোক, আমার নাম বলি। আচ্ছা, নাম বলার আগে আরেকটা কথা বলি। বৃষ্টিতে সবাই চা খেলেও আমি খাই কোক। আসলে কোক আমার পছন্দ। আমার বাড়ি থেকে বাজার অনেক দূরে, তাই আমার ব্যাগে সবসময় ঢাকা থেকে আসা কোক থাকে। আমার নাম অপরা সং। আমার বয়স বর্তমানে 31 বছর। আমার বাসা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের কোনো এক এলাকায়। বাড়ি বলতে পারেন আমার বাসা ওই জায়গার আশেপাশে যেখানে যাবার সময় বাচ্চাদের সবাই চকলেট ছিটায়। এবার হয়তো আর আপনাদের আলাদা করে আমাকে বুঝিয়ে দিতে হবে না কোন এলাকায় আমার বাড়ি। ঢাকায় থেকে পড়াশোনা করেছি। বাড়িতে মাঝে মাঝে যেতাম, তবে এখন আর আগের মতো যাই না। পুরো পরিবারই ঢাকায় এসেছি। সেখানে থাকবার কালের ঘটনা হালকা বিবরণ দিচ্ছি, পুরোটি বলার সাহস আমার নাই। যাই হোক, বৃষ্টিতে যাই। আমি ঘরের ভেতরই ছিলাম সেদিন। এই আমাদের এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। বলতে পারেন পুরো এলাকা জুড়ে হয়তো ইলেকট্রিসিটির ঘাটতি রয়েছে। আর ওই সময় আমার বয়স তখন 16 কি 18 হবে। আমি ঘরেই ছিলাম। আমার মা আমার খালার বাসায় গিয়েছিল। তারা আসে সন্ধ্যার পর। আমি আমার ছোট ভাই বাসায় ছিলাম। পরে কিন্তু বাবাও আসে। আমার ছোট ভাইটা কোথায় আমি জানি না। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম। খেয়ালই ছিল না আমার ছোট ভাই যে আমার পাশে নাই। হঠাৎ দেখার পর কলিজা কেঁপে উঠল। বিদ্যুৎ চমকানোর আলোয় কেঁপে কেঁপে অনেকটা কাঁপা অবস্থায় আমি কিছু দৃশ্যর মতো দেখি। আমি দেখি আমার ভাইয়ের মতোই তো দেখতে, একদম হুবহু আমার ভাইয়ের চেহারা। আমার ভাইয়েরই তো শরীর। না, আমি ঘুমে নাই, আমি স্বপ্নে নাই। শরীরটা নিথর হয়ে গাছে ঝুলছে। খুব জোরে একটা চিৎকার দেই, কারণ চিৎকার দেবার অবস্থাটা ওই মুহূর্তে এই চিৎকার ছাড়ার কোনো উপায় ছিল না। আর মুহূর্তটা এমন যে ওই সময় মা ঘরের ভেতর প্রবেশ করছে। যেহেতু খালার বাসা খুব কাছে ছিল, জানতে পারলাম আমার ছোট ভাইটা তা নাকি আমার মা বের হবার পরপরই মায়ের পেছনে চলে গিয়েছিল। তাই আমি জানতাম না। আমি তো জানালার পাশেই ছিলাম। আমার চিৎকারে শরীর কাঁপছিল।
আমি যা দেখেছি তা সেদিন রাতে আর কাউকে বলতে পারিনি। আমার অবস্থা দেখে আমার মা আমার সাথেই ঘুমালো সেদিন রাতে, কিন্তু আমি ঘুমাতে পারি নাই। সারা রাত ফাঁস দেওয়া ছোট ভাইয়ের শরীরটা আমি দেখি। সারা রাত আমার চোখের মধ্যে সেটা অনেকটা ফ্ল্যাশ লাইটের মতো বারবার আসছিল। আমি তো কোনোদিন এসব দেখিনি। পরের দিন আমি সকালে আমার বাবা মাকে গতকালের কথা বলি। তারা মনে করছিল পড়াশোনার কারণে এরকম হতে পারে। আর ইদানিংকালে আমার কিন্তু সেই জানালা ধরে বসে থাকতে ভাল লাগতো। আর এই সময়টাতে আশ্চর্যজনক সত্য হলেও আমি খুব সবার সাথে কথা বলতাম না। চুপচাপ ছিলাম বিধায় আমার মধ্যেই সমস্যা বের করার জন্য সবাই উঠে পড়ে লাগলো বিশ্বাসের বদলে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চিৎকার চিৎকার চেঁচামেচি ও আমার আশপাশে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জড়সড় হবার কারণে জানতে পারলাম আমার আকাশ আজ মাটিতে আছড়ে পড়েছে। সকালবেলা বাবার বুকে ব্যথা ছিল, বাবা মারা গেছে। আমার বোন ঢাকা থেকে ততক্ষণে চলে এসছে, অথবা আমি ঘুম থেকে তখনও উঠিনি, আমাকে কেউ জাগায়নি। চিৎকারটাই আমি শুনতে পারিনি। আমার বাবা মারা যাওয়ার সময়টায় আমি দেখতে পারিনি আমার বাবার শরীর খারাপ ছিল। আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনেই আমার বাবা শুয়ে আছে, উপরে কাপড়। ফাঁসের দৃশ্য দেখলাম। আর 2 দিনের মাথায় আমার বাবা চলে গেল। এখন কি হবে? বাবার চলে যাওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন যাওয়া সামনে থেকে। হয়তো নিজে চলে গেলে এতটা লাগতো না যতটা লাগে বাবা চলে গেলে। বাবার শেষকৃত্য সম্পন্ন হবার পর বেশ কিছুদিন এতটাই অন্য চিন্তায় নিমগ্ন ছিলাম যে আসলে সামনে কি হবে তা আসলে আমি ভাবার সময় পাইনি। কেউ এতটাও পাগল হবে না নিজের বাবাকে মেরে ফেলবে ঘটনা বলতে যে, অথবা এরকম ঘটনা শেয়ার করতে চাইবে। যেহেতু শেয়ার করছি তাই বলা, বাবা মারা যাবার 25 দিনের মাথায় আমি একইভাবে জানালার পাশে বসা ছিলাম। সন্ধ্যার ঘাড়ে হাত রেখে রাত তখন প্রখর ঘটছে, আর একইভাবে চাঁদের আলোয় স্পষ্ট আমার বাবা একই গাছে ফাঁস লাগানো অবস্থায়। আমি আবারও দেখি আমার বাবাকে। এবার ভাইয়ের জায়গায় বাবা, কিন্তু একই ফাঁস লাগানো অবস্থায় সেই জিপটা বেরিয়ে আছে। সেখান থেকে কুকুরের ডাক আসছে, মরা ডাক কুকুরের। মানুষ মারা গেলে কুকুর যেভাবে ডাকে সেরকম। যে জায়গায় গাছটা আমার বাসা বরাবর, ওটা খুব পাহাড়ি ঢালু জায়গা। সেখানে সাধারণত মানুষ অনেক নিচ দিয়ে হাঁটে, কিন্তু সাউন্ডটা একদম আমার বাড়ি বরাবর আসছে। সেখানে মানুষ গেলে মাটি আরো নিচের দিকে, বলা যায় যে গাছ বরাবর কোনো জীবজন্তুর আসার কথা না, এত লম্বা গাছ হাঁটে। আর ওখানে যে বানর বা কোনো অন্য কোনো কিছু থাকলে আমরা টের পেতাম, কিন্তু এত উপর থেকে কুকুরের ডাক কিভাবে আসবে? কিছুক্ষণ পর যখন ডাকের বদলে কুকুরের ডাক বদলে বিড়ালের ডাক আসছে, গাধার ডাক আসছে, তখন আমার কাছে মনে থাকে এই ঘরে কেউ টার্গেট করেছে, অথবা আমাকে কেউ টার্গেট করেছে। এরপর থেকে আমি রুমটার ওই জানালাটি ঢেকে দেই এবং প্রায় 1 মাস থেকে সেখান থেকে ঢাকায় চলে আসি। কলেজ ভর্তি হবার যুদ্ধে টিকে যাই এবং কলেজ শুরু করে দিই গার্লস হোস্টেলে থেকেই। কিছুদিন যাবৎ পর আমার মা আমার ভাইও ঢাকায় চলে আসে। যেহেতু আমি ঢাকায় একা, সবকিছু নতুন করে ভাবতে শুরু করে দেই। ঢাকায় ঝড় হবে ভাব। তখন সন্ধ্যার সময় ছোট্ট একটি বাসায় থাকা শুরু করেছিলাম আমি, আমার মা, আমার বোন এবং আমার ভাই। আমরা সবাই একই রুমে ঘুমাতাম, শুধু আমার ভাই ঘুমাতো ড্রয়িং রুমে। 2 রুমের বাসা। সন্ধ্যা 7টার দিকে বিদ্যুৎ চলে যায়, আর সাথে সাথে খুব জোরে চিৎকার দেয় আমার বাবা। আমার ভাই খুব জোরে চিৎকার দেয়। চিৎকার দিয়ে আমাদের ভাষায় বলতে থাকে, আব্বা বারান্দায়, আব্বা বারান্দায়। আব্বা দাঁড়িয়ে আছে বারান্দায়। আমরা ভয়ে আর দরজা খুলি না। জানালার সব পর্দা লাগিয়ে ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে থাকি। সেদিন রাতে ভয়ে কাঁথার ভেতর থেকে মাথাও বের করতে পারিনি। এতটা ভয় পেয়েছি যে বাথরুমেও কেউ যায়নি, সব এক ঘরে। পরের দিন সকাল হয় এবং আমার বিষয়টা নিয়ে চিন্তা করি। এদিকে চট্টগ্রামে চাকরি হয়ে যায় আমার বোনের, এবং সে সেখানে চলে যাওয়ার পর বিষয়টা
সে চলে যাওয়ার কথা বাসায় জানায়, একটা সময় সে চলেও যায়। সেখানেও তার পর্যায়ক্রমে তার বিয়ে হয়ে যায় এবং আমার মা আমার সাথেই থাকতো, আমার ভাই। আজও জানি না কেন এরকম হয়েছিল। সেই বাসা আমরা 1 মাসের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মানসিক সমস্যা আমাদের ছেড়ে যেতে পারেনি। এরপরে আর ভয় পাইনি, ভেবেছিলাম যা হবে ফেস করব, কিন্তু অপেক্ষা করেছি, আজও পর্যন্ত কিছু হয়নি। এমনকি গত এই 10-11 বছর আগের এই ঘটনা যদি আমি শেয়ার করি, যদি বলি যে হ্যাঁ এই 12 বছরের মধ্যে আমার বাবাকে আমি স্বপ্নে দেখেছি, তাও না। আমি আমার বাবাকে স্বপ্নেও দেখিনি। আমার মা আমার ভাইকে নিয়ে থাকে, আমি বনশ্রীতে থাকি। সেই 10-11 বছর আগের সমস্যাগুলো এখন আর নেই। শুভরাত বন্ধুরা, আশা করি সবাই কম্বলটা মুড়ে দিয়ে ঘরের সমস্ত আলো নিভিয়ে আজকে রাতের জন্য প্রস্তুত হয়ে নিয়েছেন। আজকে আমরা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প শুনব, যা শোনার পর রাতে একা একা হাইওয়েতে দাঁড়িয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আপনি বারবার আপনার গাড়ির রিয়ার ভিউ মিররে বা পেছনের সিটের দিকে তাকাতে বাধ্য হবেন। আজকের ঘটনা ঢাকা উত্তরার ফাহিম ভাইয়ের। এই ঘটনা ঘটেছে 2018 সালের এক দুর্যোগপূর্ণ বর্ষার রাতে সাভারের নবীনগড় চন্দ্রা মহাসড়কের একটি লিংক রোডে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই ফাহিমের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতায়। 2018 সালের জুলাই মাস। আমি তখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সেলসম্যানের ম্যানেজার হিসেবে কাজ করেছি। কাজের সূত্রে আমাকে প্রায় ঢাকার বাইরে যেতে হতো। সেদিন সাভারে আমাদের একটা ডিস্ট্রিবিউশন পয়েন্টের অডিট শেষ করতে করতে রাত হয়ে গেল প্রায় 12:30। যখন নিজের প্রাইভেট কারটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সাথে প্রচন্ড ঝড় আর বজ্রপাত ছিল। নবীনগর পার হয়ে একটা শর্টকাট লিংক রোড দিয়ে আমি মেন হাইওয়েতে ওঠার চেষ্টা করেছিলাম। রাস্তাটা এমনিতেই খুব সরু আর দুপাশে বড় বড় আম বাগান আর জঙ্গল। ঝড়ের কারণে ওই এলাকার বিদ্যুৎ চলে গিয়েছিল। চারপাশটা একেবারে ঘুটঘুটো অন্ধকার ছিল। শুধু আমার গাড়ির হেডলাইটের আলো যতটুকু পথ দেখা যাচ্ছিল ততটুকুই ভরসা। রাত তখন আনুমানিক 1:40 বৃষ্টির তীব্রতায় সামনের রাস্তায় প্রায় দেখা যাচ্ছিল না। গাড়িটা খুব ধীর গতিতে চালাচ্ছিলাম। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাঁকটিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা বা রেইনকোট ছাড়া একটা লোক সব সপে ভিজে দাঁড়িয়ে হাত তুলছে। কাছে আসতে দেখলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার শরীরটা অদ্ভুতভাবে কাঁপছিল। ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন। তো দয়াপরশ হয়ে আমি গাড়ির গ্লাসটা একটু নামিয়ে বললাম, কোথায় যাবেন ভাই? এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটি খুব নিচু এবং ভাঙা গলায় বলল, সামনে মেইন হাইওয়ে পর্যন্ত একটু নামিয়ে দিবেন, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি লটটা খুলে বললাম, ঠিক আছে, আপনি পেছনে উঠে বসুন। তখন লোকটি পিছনের সিটের সেই লোকটি পিছনের সিটের বাঁ দিকের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। দরজা লাগানোর সাথে সাথেই আমার গাড়ির ভেতরে এসির বাতাসটা যেন মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একই সাথে গাড়ির ভেতরে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভেজা মাটির আর পুরনো কাপড়ের কটু গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ড্রাইভ করতে করতে রিয়ার ভিউ মিরর মানে পেছনের আয়নার দিকে
লোকটার দিকে তাকালাম। সে একদম সোজা হয়ে বসে আছে এবং মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে রাখছে। যখন ঝড়ের তীব্র আলো যখন জানালার কাচ গলে তার মুখে পড়েছিল, তখন আমার প্রথমে একটা খটকা লাগলো। লোকটার পুরো শরীর বৃষ্টিতে ভিজলেও তার চুলগুলো ছিল একদম শুকনো, আর তার সাদা শার্টের ওপর কোনো বৃষ্টির পানির দাগ ছিল না, যেন অদ্ভুতভাবে ধপধপে সাদা হয়ে আটকে ছিল। আমি অস্বস্তি কাটাতে বললাম, ভাই, আপনার গাড়িটা কোথায় নষ্ট হলো? আমি তো পিছনে কোনো গাড়ি দেখলাম না। কিন্তু লোকটি কোনো জবাব দিল না। সে আগের মতোই মাথা নিচু করে বসে রইল। তখন আমার বুকের ভেতরে একটা অজানা ভয় মোচড় দিয়ে উঠল। আমি আবারও আয়নার দিকে তাকালাম। এবার আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। দেখলাম গাড়ির পেছনের সিটটা একদম ফাঁকা, সেখানে কেউ নেই। আমি চমকে উঠে ব্রেক চাপতে লাগলাম। ঠিক তখনই পেছনের সিট থেকে একটা ফিস ফিস ঠান্ডা এবং সরু কণ্ঠে সরাসরি আমার কানের কাছে ভেসে এলো, এবং এমন ছিল যে, আমি তো আপনার পেছনেই বসে আছি ফাহিম সাহেব। তখন আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। সে আমার নাম জানলো কি করে? আমি আতঙ্কে স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে পিছনের সিটের দিকে সরাসরি ঘাড় ঘুরিয়ে তাকালাম। যা দেখলাম তা মনে করলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। লোকটি পিছনের সিটে বসে নেই। সে আসলে সিটের উপর হয়ে চার হাত পায়ে কুকুরের মতো দাঁড়িয়ে আছে। তার মাথাটা অস্বাভাবিকভাবে 180 ডিগ্রি ঘুরে একদম পিছনের দিকে চলে গেছে, আর তার ঘাড় মটকে যাওয়ার একটা স্পষ্ট ট্যাগ শব্দ হলো। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনে ছিল না সেই চোখে, আর তার মুখ থেকে লম্বা কালো রঙের একটা জিভ বের হয়ে লালা ধরাচ্ছিল। সে ওই অবস্থাতেই তার হাত পায়ে ভর দিয়ে পেছনের সিট থেকে হামাগুড়ি দিয়ে আমার ড্রাইভিং সিটের দিকে এগোতে লাগলো। তার হাড়ের ভেতরে জোড়াগুলো ভাঙ্গার করকর শব্দ পুরো গাড়ির ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল। ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি ব্রেক না চেপে এক হাত দিয়ে চোখ বন্ধ করে শুধু এক্সিলারেটরের চাপ দিলাম। গাড়িটা তীব্র গতিতে ছুটে গিয়ে রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেল, এবং তখন প্রচন্ড একটা ঝাঁকুনি হলো, আর ইয়ার ব্যাগটা খুলে আমার মুখ ঢেকে নিল। আমি জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অনুভব করলাম একটা বরফ শীতল কলঙ্কার হাতে আমার হাত ডান কাঁধের ওপর এসে চেপে বসছে এবং কানের কাছে ফিসফিস করে বলছে, আবার দেখা হবে। পরদিন সকালে সাভার থানার পুলিশ এবং হাইওয়ে টহল আমাকে অচেতন অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে। আমার মাথায় আর হাতে বেশ চোট লেগেছিল। যখন জ্ঞান ফিরল, পুলিশ আমাকে জিজ্ঞেস করলো আমি কেন মাঝরাতে ওই পরিত্যক্ত লিংক রোডে একা একা গাড়ি চালাচ্ছিলাম। কারণ ওই রাস্তাটা নাকি 3 বছর আগে এক মারাত্মক ধসে বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেখানে কোনো সচল গাড়ি যাওয়ার কথাই নয়। আজও আমি রাতে একা একা গাড়ি চালাতে পারি না। যখন ওই পিছনে কোনো হালকা শব্দ হয়, আমার মনে হয় সাভারের সে রাতের সেই যাত্রীটি এখনো আমার পিছনের সিটে বসে আছে। তো বন্ধুরা, আজকের এই ফাহিমের অভিজ্ঞতা এবং আমাদের মনে করিয়ে দেয় যে রাতের হাইওয়েগুলো যতটা শান্ত দেখায় ততটা শান্ত নাও হতে পারে। প্রকৃতির অন্ধকারে এমন কিছু পথ তৈরি হয় যা সাধারণ মানুষের জন্য নয়। আজ রাতে যারা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন কিংবা দূর পাল্লার জার্নিতে আছেন, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর ভুলেও যদি মাঝরাতে
কোনো নির্জন রাস্তায় একাকী কাউকে লিফট দিতে হাত তোলেন এবং যদি বলেন গাড়ি থামানোর জন্য, একবার ভেবে নেবেন সে কি আসলে কোনো মানুষ নাকি অন্ধকারে কোন বাসিন্দা যে আপনার পেছনের সিটে জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভয়ানক ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। টপ ভূত এফএম চ্যানেল আপনারা সবাই জানেন, অনেক আগে থেকে এই চ্যানেল আপনাদের সুন্দর সুন্দর ঘটনা দিয়ে আসতেছিল। আজও আপনাদের সামনে কিন্তু এই টপ ভূত এফএম চ্যানেল অ্যাভেলেবেল এবং আপনাদের জন্য নতুন নতুন ঘটনা তৈরি করে যাচ্ছে। আপনাদের কাছে যদি কোনো ভয়ানক ঘটনা থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটি পাঠিয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনা রেকর্ড করব, আপনাদের ঘটনা ইমেল যেগুলো করবেন রেকর্ড করে আপনার সামনে তুলে ধরবো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টপ ভূত এফএম আরো অনেক বড় একটা ফ্যামিলি হোক, এটাই চাই। এবং 20,000 21,000 মানুষ অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। 0 থেকে 21,000 পর্যন্ত সব ভূত এফএম যারা ভালোবাসে, সবগুলো একক কেন্দ্রিক সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি তাদের জন্য আরো সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।